হ্যাঁ, যারা লাইভে আসছে একটু বলো তো ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক। আমি হচ্ছে ক্লাসের স্লাইডটা আর হচ্ছে এইটা একটু নামাই আর কি, আমাদের প্র্যাকটিস শিটটা যেটা ধরে ধরে হচ্ছে আমরা সলভ করবো আর কি। সো তোমাদের ওয়েবসাইটে দেখবা অলরেডি খুব সম্ভবত তোমাদের কাছে প্র্যাকটিস শিটের যে ফোল্ডারটা দেওয়া আছে। হ্যাঁ, প্র্যাকটিস শিটের ফোল্ডারটা দেওয়া আছে এবং ওই ফোল্ডারটাতে তোমরা কিন্তু এই যে ফিজিক্যাল অপটিক্সের প্র্যাকটিস শিটের এই ফোল্ডারটা শেয়ার করা আছে। এটা তোমার প্র্যাকটিস শিটটাও পাবা আর হচ্ছে সাথে সাথে তোমরা এটাও পাবা, সলভ শিটটাও সাথে সাথে পাবা। হ্যাঁ, আমি একটু বলি, একটু ব্রিফ করি। এখানে তোমাদের টপিক ওয়াইজ মানে আমরা ক্লাসে যে টপিক পড়াবো এবং বইয়ে মোটামুটি একই সিরিয়াল ওয়াইজই টপিকগুলো সাজানো আছে। ক্লাসে যে টপিক পড়াবো সেই টপিক অনুসারেই কিন্তু প্র্যাকটিস শিটটা সাজানো আছে। সো আমাদের ক্লাস শেষে প্রতিদিন ক্লাসের একটা হোমওয়ার্কও থাকবে এবং একটা টার্গেটও থাকবে যে আমরা এমন প্রবলেমগুলো যেন সলভ করতে পারি। এগুলো সব কিন্তু বইয়ের প্রবলেম, এগুলো কোনো না আমার কোনো প্রবলেমই আমার নিজের বানানো না। সো এখানে নতুন করে বানানোর কিছু নাই, সবগুলা বই মিলে প্রবলেমগুলো কালেক্ট করা আছে একসাথে। সো এটা এক নম্বর কথা। সো একটা তুমি যদি করতে পারো এই চ্যাপ্টারের জন্য বা যে কোনো চ্যাপ্টার ওয়াইজ তুমি যদি এই ব্যাপারটা করতে পারো তাহলে তোমার যে কোনো বই সলভ হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা যেটা জিনিস যে এখানে কিন্তু আবারও বলছি টপিক ওয়াইজ যাচ্ছি আমরা। সো আমরা অবশ্যই অবশ্যই দেখা একটা টপিকের ভিতরে সাব টপিকে করে দিচ্ছি মানে একদম আলাদা আলাদা আর কি, মানে তুমি সহজে বুঝতে পারো যে আচ্ছা এই সাব টপিকের উপরে এই ম্যাথ আছে এই দুইটা বইয়ে, এই ম্যাথ আছে এই বইয়ে। সো আমাদের টার্গেট থাকবে ডেইলি এইটাকে পুরোপুরি কমপ্লিট করতে করতে যাওয়া, ঠিক আছে। এখন ক্লাসে আমি কিছু ম্যাথ করাবো যেগুলো অবশ্যই একটু আলাদা হবে, যেগুলো হবে একটু তোমাকে চিন্তা করতে শেখাবে, যেগুলো তোমাকে আর একটু শেখাবে, বেসিকটা ক্লিয়ার করবে। তবে আমি এটা একদম কি বলে যে একদম টার্গেট মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ক্লাসে আমরা যেটা করাবো এবং এইগুলো করার পরে তোমার আর কিছুই করতে হবে না। ইভেন আমি তো বললামই যে বেশিরভাগ আমি তোমাদের বেশিরভাগ এগুলা দিব হোমওয়ার্ক আকারে, মানে ক্লাসে করানোর পর আমি বলবো যে আচ্ছা এই টপিক শেষ হয়ে গেছে, এখন তোমরা এগুলা ট্রাই করবা। সলভ শিটও দেওয়া আছে, সো তুমি যদি না পারো সলভ শিট দেখে তুমি বুঝতে পারবে। এবং ক্লাসের ম্যাথগুলো করার পর এগুলা করতে খুব একটা প্যারা খাওয়ার কথা না। হ্যাঁ, এখন হতে পারে দুই একটা ম্যাথ একটু কঠিন আছে বইয়ে, সো সেগুলা ক্ষেত্রে কি করব, অবশ্যই অবশ্যই সেগুলা আমি প্রত্যেকটা ক্লাসের লাস্টের 15 থেকে 20 মিনিট কিন্তু আমি মিট সেশন করি, গুগল মিট একটা দিয়ে রাখবো। প্রত্যেকটা ক্লাসের শেষে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবা। আয়দার ওই ক্লাসে আজকে ধরো যে আজকের ক্লাস শেষে যদি আমাকে প্রশ্ন করো, আজকে ক্লাস শেষে আমাকে প্রশ্ন করতে পারবা আজকের ক্লাসের টপিক নিয়ে। পরবর্তী দিনে আজকের ক্লাসের টপিকের যদি প্র্যাকটিস শিটে কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু আমাকে প্রশ্ন করতে পারবা, ঠিক আছে। আরেকটা জিনিস, তোমাদের জন্য একটা ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ আমি ক্রিয়েট করে দিব। ওই গ্রুপের মধ্যে তোমরা প্রবলেম দেওয়ার সাথে সাথেই তোমাদের সিনিয়ররা যারা রুয়েট কুয়েট চুয়েট বুয়েটে পড়াশোনা করছে বা ঢাকা ভার্সিটি এসব ভালো ভালো জায়গায় যারা পড়াশোনা করছে সেসব সিনিয়রদের একটা টিম তোমাকে সবসময় হেল্পের জন্য থাকবে। তুমি একটা প্রবলেম দিলে সাথে সাথে তারা সলভ করে দিবে। সো মাল্টিপল চয়েস আর কি, তুমি হয় আমাকে সরাসরি প্রশ্ন করতে পারো অথবা যদি তুমি লাইভ ক্লাস না অ্যাটেন্ড করতে পারো তাহলে তুমি কি করতে পারো, তুমি পরবর্তীতে যে কোনো সিনিয়র মানে ওখানে পোস্ট করলেই হবে, আমি সব বুঝিয়ে দিব তোমাদের। একটা আমি পোস্ট করে দিব, এই চ্যাপ্টারের উপর একটা পোস্ট থাকবে, ওই পোস্টের আন্ডারে তোমরা কমেন্ট করলে ওইখানে কমেন্ট সেকশনে তোমরা রিপ্লাই পাবা একদম সলভ সহ, ঠিক আছে। সো এইভাবে চলবে আর কি সব কিছুই। সো প্র্যাকটিস শিট আর হচ্ছে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওই সলভের জন্য একটা গ্রুপ থাকবে, আর হচ্ছে ক্লাসে আমরা প্র্যাকটিস প্রবলেম সলভ করব। এবং আরেকটা যেটা জিনিস বলবো যে তোমরা অবশ্যই যে কোনো একটা বই সাথে সাথে রিডিং পড়তে হবে, যে কোনো একটা বই। এখানে কোনো বইয়ের কোনো প্রেফারেন্স নাই যে অমুক স্যারের বই পড়ো তমুক স্যারের বই পড়ো, কারণ আমি তো ওটাই বললাম যে আমি তো ম্যাথ তো সব বই কভার করেই দিব তোমাকে। সো তোমার কি বলে যে ডিসক্রিপটিভ অংশ যেগুলো মনে থেকে জ্ঞান বা অনুধাবন আসবে সেগুলোর জন্য যে কোনো একটা বই পড়লেই হবে, যে কোনো একটা বই। বাজারে বেশি প্রচলিত কোনটা হয়, ইসাক স্যারের বই না তপন স্যারের বই, এই দুটা আমি আশা করি তোমাদের কাছে অনেকেরই আছে। এই দুটার মধ্যে যে কোনো একটা পড়ার সমস্যা নাই। বা আমি নিজে গিয়াসউদ্দিন স্যারের বই পড়তাম, তফাজ্জল স্যারের বইও আমার কালেকশনে ছিল। যে কোনো বই ভালো, ঠিক আছে, প্রামাণিক স্যারের বইও ভালো, যে কোনো বই মানে সবগুলো বই মিলেই প্র্যাকটিস তৈরি করা, যে কোনো বই থেকে তুমি ক এবং খ পড়ে নিবা তাহলেই হবে, ঠিক আছে। দ্যাটস ইট। তো আমাদের আর বেশি আমি কথা বাড়ালাম না, তোমাদের নতুন করে এখন শেখানোর দরকার নাই যে পড়াশোনা কীভাবে করা, ফিজিক্স কীভাবে পড়তে হবে। তোমরা অনেক সিনিয়র এই বিষয় দিয়ে বা তোমরা অনেক জানো খুব ভালো করে। সো আমরা ঘটাঘট চলো চ্যাপ্টার 7টা শুরু করি। সো চ্যাপ্টার 7 শুরু করার আগে দাঁড়াও, আমি এটা তো বললামই, এটা তো আছেই, আমি হচ্ছে তোমাদেরকে দাঁড়াও আজকে ক্লাসের টপিকগুলা হচ্ছে একটু ডাউনলোড করে নিই, করা নাই আর কি, একটু আগে একটু মানে চেঞ্জ করছে আর কি, একটু ফাইনালাইজ করতে গিয়ে, তো নতুনটা ডাউনলোড করা নেই। ধরো হ্যাঁ চলে আসছে। সো চলো আমরা শুরু করি।
সো এই যে চ্যাপ্টারটা ভৌত আলোক বিজ্ঞান, এই চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে একটা না, দুইটা ব্যাপার আছে। আলোক বিজ্ঞান বা অপটিক্স যেটা, সেটা দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে জ্যামিতিক বা জিওমেট্রিক, এবং আরেকটা হচ্ছে ভৌত বা ফিজিক্যাল। এখন জ্যামিতিক বা জিওমেট্রিক যেটা, এটা তোমাদের নাই, ঠিক আছে? এটা তোমাদের নাই বলতে এটা তোমাদের সিলেবাসে নাই, তোমাদের নাই। এটা এটা 2021 সাল থেকে সিলেবাসে নাই। সো 21, 22, 23, 24, 25, আমি জানি না 26 ব্যাচে কি করবে। তো 5টা বছর ধরে স্টুডেন্টরা এটা পড়তেছে না। জিওমেট্রিক অপটিক্স, জ্যামিতিক আলোক বিজ্ঞান তারা পড়ে না। সো আলোকে তুমি যদি মানে ফিল করে পড়তে চাও, ওইটা পড়া নেসেসারি ছিল, কিন্তু এখন নাই, কিছু করার নাই। সো ওটার চিন্তা বাদ, ঠিক আছে? যদি তোমরা কোথাও ভার্সিটিতে কোনো একটা ভালো ভার্সিটি ভর্তি হয়ে যাও, আমি সাজেস্ট করবো যে অবশ্যই এটা একটু বই দেখে একটু পড়ে নিও, কারণ ওগুলো তোমাদের লাগবে। যে কোনো ভার্সিটিতে ভর্তি হলে ওগুলো লাগে, ঠিক আছে? ফিজিক্যাল জ্যামিতিক অপটিক্স লাগে যে কোনো সাবজেক্টে। ফিজিক্স পড়ায়, তো ওখানে পড়ানো হয় আর কি। আরেকটা যেটা ব্যাপার, যে এই চ্যাপ্টার পড়তে গেলে তোমাদের তরঙ্গ সম্পর্কিত একটা বেসিক লাগবে, ঠিক আছে? তরঙ্গ, তাহলে আগে লেখো তরঙ্গ। এই বেসিকগুলো ছাড়া এই চ্যাপ্টার পড়া যাবে না। এই বেসিকগুলো ছাড়া এই চ্যাপ্টার পড়া যাবে না। তরঙ্গ এরকম হলো কেন? তরঙ্গ বা ওয়েভ। এখন তরঙ্গের বেসিকগুলো কই ছিল? তরঙ্গের বেসিকগুলো আছে হচ্ছে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7, সরি চ্যাপ্টার 7 না, চ্যাপ্টার 9, ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 তরঙ্গতে এই বেসিকগুলো আছে। এখন এই বেসিকগুলো তোমরা পড়ো নাই, কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে? সো সিলেবাসে নাই, তো কিন্তু একটু বেসিক আমাদের এই চ্যাপ্টারের জন্য পড়তে হবে, ঠিক আছে? তো মন খারাপ করার দরকার নাই যে তোমার, ঠিক আছে, ওই চ্যাপ্টার পুরোটাই পড়তে হবে কিনা। অ্যান্সার ইজ নো। আমি যতটুকু দেখাবো, আমি যতটুকু পড়াবো, ততটুকু মনে রাখলেই হবে। বেশি কিছু না, বেশি কিছু না, কয়েকটা, ধরো যে 30 মিনিট লাগবে আমাদের ওইটুকু একটু দেখতে আর কি, যে কী কী আমাদের বেসিক লাগে এই চ্যাপ্টারের জন্য, ঠিক আছে? এখন ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8 কারা কারা কমপ্লিট করো না আমাকে একটু বলো। হয় নাই কার কার? ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8 মানে হচ্ছে পর্যাবৃত্ত গতি। গাইডলাইন দিব, সমস্যা নাই, গাইডলাইন দিব। আমি একটু শুরু করি, তোমাদের পড়াশোনার মধ্যে আনি, ঠিক আছে? অনেক দিন আমরা একটু বাইরে ছিলাম, বা অনেক দিন আমরা হচ্ছে মানে মস্তিষ্ক একটু অন্যদিকে ছিল, ঠিক আছে? এখন একটু পড়াশোনায় ফেরত আসতে হবে। সবাই সবার কর্ম কি বলে যে সবাই সবার কর্মকাণ্ডে ফেরত যাচ্ছে, ঠিক আছে? অফিসে ফেরত যাচ্ছে, আমাদেরও আমাদের অফিসে ফেরত আসতে হবে, তাই না? তোমাদের অফিস হচ্ছে পড়াশোনা করার অফিস, ফেরত আসতে হবে। শেষ করছো? আচ্ছা, ওইটাই আমার জানার জন্য যে শেষ করছো কিনা। যাই হোক, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8 যেটা যেটা তোমরা শেষ করছো অনেকেই, হোপফুলি, না করলে পরে ফেলতে হবে, ঠিক আছে? তো ওই যে চ্যাপ্টারটার মধ্যে তোমরা খেয়াল করে দেখো, আমরা এরকম একটা জিনিস পড়ছি যে কোনো একটা কণা, ধরো যে কোনো একটা কণা আছে, এরকম যে কোনো একটা কণা, এই কণাটা যখন ডানে বা বামে এরকম করে মুভ করতেছে, কিরকম মুভমেন্ট? এই যে এরকম মুভমেন্ট ছিল, মনে আছে তো? এদিকে যাবে, আবার সে এখানে ব্যাক করবে, আবার সে এখানে আসতেছে, আবার এখানে ব্যাক, আবার মানে বেসিক্যালি যেটা হচ্ছে, তার মুভমেন্টে সর্বোচ্চ যতটুকু যাচ্ছে ততটুকু আমরা বিস্তার বলতাম, তাই না? বিস্তার বলতাম। তাহলে এটা প্লাসে হলে এটা হবে মাইনাসে, ঠিক আছে? প্লাসে হলে মাইনাসে। সো এরকম কি করে, একটা কণা, যে কোনো বস্তুর যে কোনো একটা কণা, একটা ভর কি হচ্ছে, এরকম করে মুভমেন্ট করছিল, তাই তো? এবং আমরা সেখানে নাম দিচ্ছিলাম কি, আমরা সেখানে সেটার গতিপথকে বলছিলাম হচ্ছে এরকম। গতিপথের ইকুয়েশন ছিল x = a sin ওমেগা t প্লাস ডেল বললাম আর কি, ঠিক আছে? এরকম আমরা পড়ছি খুব সুন্দর করে। সো এখানে যেটা হচ্ছিল যে x কেন ছিল, y(x), কারণটা হচ্ছে আমরা ধরতেছি কি, সেটা হচ্ছে x অক্ষ বরাবর, তার মুভমেন্টটা x অক্ষ বরাবর ধরতেছিলাম আমরা, তাই না? তার মুভমেন্টটা আমরা x অক্ষ বরাবর ধরতেছিলাম। সো এটা হচ্ছে x অক্ষ ধরো, দ্যাটস ওয়াই আমরা বলতেছিলাম কি x = a sin ওমেগা t, মানে এই বস্তুটা, এই যে সাম্যাবস্থা, এটা x = 0, এটার সাপেক্ষে বামে, ডানে বা বামে যাচ্ছে, কারেক্ট? এটুকু আমরা পড়ছি। এখন আমরা যদি এক কাজ করি যে আচ্ছা ওয়েট, আমি এটাকে x না, আমি যদি y অক্ষ বরাবর চিন্তা করি, আমি চাইলে চিন্তা করতে পারবো। আমি চিন্তা করলাম কি, আমি চিন্তা করলাম হচ্ছে এবার x না, আমার এবার y অক্ষ বরাবর একটা চিন্তা লাগবে। ওকে, আমি কি করব, আমি ধরলাম এটা y = 0, এই y = 0 সাপেক্ষে যে কোনো একটা বিন্দু ভর বা যে কোনো একটা বস্তু কণা, বেসিক্যালি বস্তু কণা মনে করো এই দিকেও যাচ্ছে, আবার এই দিকেও আসতেছে। এই সব কিন্তু তুলতে থাকবা, এগুলা কিন্তু বইয়ে লেখা নাই কোথাও, হ্যাঁ? এই বেসিকগুলো লাগবে। এবং তরঙ্গ চ্যাপ্টারের মধ্যে তুমি যদি খুলে দেখো, এইভাবেও কিন্তু পড়ানো নাই, ঠিক আছে? সো এটা পড়তে যেও না, কিছুই পড়া লাগবে না ওই চ্যাপ্টারের, আমি যা পড়তেছি তাই বলতেছি তাই।
তাহলে খেয়াল করে দেখো, এই বরাবর যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে মাইনাস। তাহলে খেয়াল করে দেখো, এইবার আমি এটাকে বলতে পারবো y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। দেখো কারো কোথাও কোনো আপত্তি আছে কিনা? আমি y অক্ষ বরাবর চিন্তা করছি, আমি এবার x অক্ষ বরাবর চিন্তা করছি না। কেন? কারণটা একটু পরেই তোমরা বুঝতে পারবা যে আমি y অক্ষে কেন চিন্তা করাচ্ছি। x এর চিন্তাটা আমরা পারি, x অক্ষ বরাবর যদি সে তার মুভমেন্ট হয়, y অক্ষেরও মুভমেন্ট হতে পারে, যেরকম আমরা পড়ে ফেলছিলাম কিরকম, যে উল্লম্ব স্প্রিং পড়ছিলাম, মনে নাই? চ্যাপ্টার 8 ফার্স্ট পেপারে আমরা কি করছি, এখানে একটা বস্তু ঝোলানোর পরে তারপরে সেটা কি হয়, উপরে বা নিচে গমন করে, তাই না? ওখানে আমরা x দিয়ে করছি, কিন্তু আমরা চাইলে y দিয়েও চিন্তা করতে পারি, কারণ উল্লম্ব। আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা চ্যাপ্টার 8 পর্যন্ত যেটা আমরা দেখছি সেটা হচ্ছে একটা কণার কাহিনী, ঠিক আছে? একটা কণা কিরকম বিহেভিয়ার দিচ্ছে সেটা দেখছি। কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা যদি দেখি যে এই যে কণাটা, এই কণাটা কই আছে বা এই কণাটা কই থাকতে পারে, তো ধরে নাও আমরা হচ্ছে চিন্তা করবো হচ্ছে পানির উপরিস্তর। ধরো যে আমি একটা জলাশয়ের মতো করে আঁকাই, ধরো যে এটা হচ্ছে একটা জলাশয়, ওকে? জলাশয়ের উপরিভাগ হচ্ছে এরকম, পানি আছে ভিতরে। ধরো যে তুমি একটা কি করছো, একটা গ্লাসে পানি রাখছো বা একটা বাটিতে পানি রাখছো, ঠিক আছে? এখন সামহাও এই পানির বাটিতে যদি এমন হয় যে এই যে কণাটা আছে, খেয়াল করো, জাস্ট এক্স্যাক্ট এই কণাটা, আমি সব কণা নিয়ে চিন্তা করবো না, জাস্ট এক্স্যাক্ট এই কণাটা নিয়ে চিন্তা করছি। এক্স্যাক্ট এই কণাটার উপর কিছু একটা দেখতে চাই আমরা। যদি সামহাও কোন একটা রিজনে এমন হয়, কোন একটা রিজনে এই কণাটা কি হয়, এই কণাটা একটু উপরে বা নিচে যাওয়ার চেষ্টা করে, ধরো যে একটু জাস্ট ওই কণাটা, পুরোটা না, জাস্ট ওই কণাটা একটু উপরে যাওয়ার চেষ্টা করে, বা সামহাও যদি কোনো কারণে নিচে যাওয়ার চেষ্টা করে, সামহাও কোনো কারণে কেমনে হতে পারে, ধরো যে তুমি এক বাটি পানি নাও, ওই পানির বাটির উপরে তুমি কি করলা, একটা মনে করো যে থাকে না যে কি বলে যে ময়লা, বা হচ্ছে মনে করো ময়লা বলবো না, মানে মনে করো যে স্যান্ড, ঠিক আছে, বালু, তুমি কি করছো, বালু ড্রপ করলা। বালু ড্রপ করো, তুমি এক বালতি পানি নাও বা একটা বাটি পানি নাও, পানি নিয়ে সেখানে বালু ড্রপ করো। বা যে রান্না করার সময় মেয়েরা কি করে, যে চিনি দেয় বা বিভিন্ন লবণ দিতে পারো, জাস্ট ড্রপ করো। ড্রপ করলে কি হবে, এই কণাটা, এক্স্যাক্ট এই কণাটা কিন্তু ওটার মতো থাকবে না, কি হবে, হয় একটু আইদার নিচে যাবে, নাহলে সামহাও অন্য কোনো রিজনে উপরেও আসতে পারে। সো যখন এক্স্যাক্ট এই কণাটা নিচে যাবে বা উপরে যাবে, তখন কিন্তু আশেপাশের কণাগুলো, আমাকে বলো, আশেপাশের কণাগুলোকে স্থির থাকবে নাকি ওটার সাথে সাথে নিচে বা উপরে যাওয়ার চেষ্টা করবে? কোনটা হবে? হ্যাঁ, আমি নামাজের টাইমিং অনুসারে তোমাদের টাইমটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, এটা আমি দেখছি, এটা কাল পরশু আমি দেখছি ব্যাপারটা, টাইমটা নেক্সট দিন থেকে আমি চেঞ্জ করে দিব, 6:15টায় দিব, ঠিক আছে? দেখো এখানে কি হয়েছে বলো, এটা কি সাথে সাথে উপরে যাবে না, মানে পাশের কণাটা, ধরো যে পাশের এই যে এই কণাটা, পাশের আমি অন্য কালার দিই, ধরো যে এই একটু ইয়েলো টাইপের, পাশের কণাগুলো কি হবে, উপরে যাবে না নিচে আসবে, মানে স্থির থাকবে নাকি উপরে নিচে যাবে, সেটা আমাকে বলো। পাশের কণাটা অবশ্যই নিচে বা উপরে যাওয়ার চেষ্টা করবে, তাই না? অভিজিৎ এবং জায়েদ, ঠিক আছে। তাহলে যেটা হবে, চিন্তা করো যে এই কণাটা, ধরো যে আমি এইটুকুকে এখন একটু বাইরে রাখে, জাস্ট উপরের লেয়ারটাকে, এই কণাটা কি হবে, এই কণাটা, এই গ্রিন কণাটা ধরো এখানে চলে আসছে সামহাও কোন একটা রিজনে, তখন এই কি বলে যে ইয়েলো কণাগুলো, এর সাইডের কণাগুলো, যেটা এটা এখানে আছে এবং এখানে আছে, সেও কিন্তু একটু উপরে যাওয়ার চেষ্টা করবে এটার সাথে সাথেই। এবং অনুরূপভাবে এটার আশেপাশে যে কণাগুলো আছে, এরকম না, মানে জিনিসটা হচ্ছে, দাঁড়াও একটু ভালো করে আঁকাই, শেপটা হবে এরকম, আশেপাশের কণাগুলো তখন এরকম করে মুভমেন্ট করার চেষ্টা করবে। বুঝছো?
প্রত্যেকটা কিন্তু কণা, প্রতিটাই কণা এরকম করে মুভ করার চেষ্টা করবে। সো এই কণাটা আমি যদি এখন সুন্দর করে এটাকে ডটেড লাইন দিয়ে আঁকাই, এই কণাটা এখান থেকে এখানে গিয়েছে, তার আশেপাশের কণাগুলো এখান থেকে এখানে গিয়েছে, এই কণাটা এখান থেকে এখানে গিয়েছে, এই কণাটা এই পজিশন থেকে এখানে গিয়েছে, এরকম করে প্রতিটা কণা চেঞ্জ করেছে জায়গা। এবং কেন চেঞ্জ করেছে? কারণটা হচ্ছে তার পাশের কণার সাথে তার যে একটা আকর্ষণ বল আছে সেটার কারণে। তো এই আকর্ষণ বলটাকে বলা হয় হচ্ছে সংশক্তিক বল, সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স। এখন কথা হচ্ছে এই বলটা কই আছে, আমরা কেন পড়ি নাই? অ্যান্সার ইজ এটা পড়ার কথা ছিল ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7। তোমাদের যে প্রবাহীর যে অংশটা ছিল, প্রবাহীর অংশ, তরল যে অংশটা ছিল, ওইটার মধ্যে এই বলটা ছিল যে একই পদার্থের কণাগুলোর নিজস্ব যে আকর্ষণ বল, সেটা হচ্ছে সংশক্তি ফোর্স। এবং এই সংশক্তি ফোর্সের কারণে যেটা হবে যে এইখানে এই বস্তুটা এরকম একটা শেপ পাবে। খেয়াল করো, তুমি এখানে বালু ছাড়লা বা কিছু একটা ফেলে দিলা, এটার ফলে যেটা হলো প্রতিটা কণা, খেয়াল করছো, এই যে এই কণাটা এখানে আসলো, এই কণাটা এখানে আসলো, এই কণাটা এখানে, এই কণা এখানে, এই কণা এখানে, এই কণা এখানে আন্দোলিত হলো। তাহলে তুমি ইন্ডিভিজুয়ালি খেয়াল করে দেখো, ইন্ডিভিজুয়ালি প্রতিটা কণার জন্য তুমি কিন্তু বলতে পারো এটা সরল ছুঁইত স্পন্দনে আছে, এটাও সরল ছুঁইত স্পন্দনে আছে, এটাও সরল ছুঁইত স্পন্দনে আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। প্রতিটা কণা কিসে আছে? সরল ছন্দিত স্পন্দন বা পর্যাবৃত্ত গতিতে আছে। প্রতিটি কণা পর্যাবৃত্ত গতিতে আছে। এখন এই যে প্রতিটা কণা পর্যাবৃত্ত গতিতে থাকলো, এটার ফলে কি হলো? এটার ফলে যে ইফেক্টটা দেখা যাচ্ছে, এটার ফলে যে ইফেক্টটা দেখা গেল, ওটাকেই বলা হচ্ছে হলো তরঙ্গ বা ওয়েভ। এই বলো আপাতত এতটুকু বেসিক ক্লিয়ার হলো কিনা যে আমি তরঙ্গ বা ওয়েভ কিভাবে পেলাম? বেসিক ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? যে হ্যাঁ, আমরা একটা কণাকে আন্দোলিত করার ফলে ওটার আশেপাশের প্রতিটা কণা সংশক্তি বলের কারণে এটার সাথে এটাকে ফলো করছে, আর ওইটাকে ফলো করার ফলে উপরে যে কাহিনীটা হবে সেটা হচ্ছে এরকম। এটাকে ফলো করার ফলে এইখানে এইরকম তরঙ্গ ক্রিয়েট হলো। দেখছো, আমি একটা কথা বলছিলাম না ফিজিক্স পড়ানোর সময় তোমাদের, যে প্রতিটা চ্যাপ্টার একটার সাথে একটা কানেক্টেড। আমাদের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8 এটা ছিল, মানে একটা ছিল। চ্যাপ্টার 9 গিয়ে আমার এটা পড়ানোর কথা, তাই না? যে সুন্দর মতো যে তরঙ্গ ক্রিয়েট হচ্ছে, চ্যাপ্টার 9 নেই। দেখছো, এই শর্ট সিলেবাস দেওয়ার কারণে যেটা সমস্যাটা হয়েছে যে এই চেইনটা ব্রেক হয়ে গেছে, এবং এটার ফলে ফিজিক্স পড়ার যে মজাটা ওইটা তোমরা অনেকগুলা ব্যাচ ধরে পাচ্ছ না। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে তরঙ্গ। এখন কথা হচ্ছে এটা তো বেসিক, আমাদের কতটুকু লাগবে? আমাদের লাগবে হচ্ছে তরঙ্গের ইকুয়েশন, ঠিক আছে? সো আমাদের এখন কাজ হচ্ছে যে কোনো একটা তরঙ্গের ইকুয়েশনকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তরঙ্গের ইকুয়েশন, অনেকদিন পরে বোর্ড অন করছি, দিয়ে লেখা কেন জানি কি হয়ে আছে। আচ্ছা, তরঙ্গের ইকুয়েশন লেখো। তাহলে আমরা যে কোনো একটা কণার ইকুয়েশনকে কি লিখতে পারি? আবার বলি, যে কোনো একটা কণা, ধরো যে এই y অক্ষ বরাবর, এটা হচ্ছে y অক্ষ বরাবর যে কোনো একটা কণার ইকুয়েশনকে আমরা লিখতে পারি হচ্ছে উপরে বা নিচে গেলে সেটাকে লিখতে পারি y = a sin ωt প্লাস ডেল। আমাদের আলোচনার সুবিধার জন্য
আলোচনা যাতে হচ্ছে কি না হয়, বলে কমপ্লিকেটেড না হয় হিসাবগুলো, আমরা ধরে নেই কণাগুলো সাম্যাবস্থা হতে যাত্রা শুরু করে, তাহলে আমরা ডেলের ভ্যালু কত পাবো বলো? এই সাম্যাবস্থা হলে ডেলের ভ্যালু কত? এই পড়ছো তো বলতেছো, বলো বলো ডেলের ভ্যালু কত? আমরা ধরে নিচ্ছি সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু, ডেলের ভ্যালু কত? মানে y=0 থেকে যাত্রা শুরু করে, ডেলের ভ্যালু কত? ভেরি গুড প্রিয়তুষ সঞ্জয়, ভেরি গুড, 0, তাই না? তাহলে আমরা কত পাচ্ছি? y=a sin ω t। ওকে, এখন আমাদের তো একটা কণা নিয়ে কাজ করলে হবে না, কারণটা কি? আমাদের তরঙ্গে যখন আমরা আসবো, তরঙ্গে কতগুলো কণা থাকবে? অনেকগুলো কণা না, মাল্টিপল কণা থাকবে, মানে যতগুলো কণা আছে পসিবল সবগুলো কণাই থাকবে। তো ভালো কথা, আমাদের আমি যদি চিন্তা করি যে এই যে একটা অক্ষ আছে, এই রেখার উপর যতগুলো কণা আছে, যতগুলো কণা পসিবল, প্রত্যেকটা কণারই কি হবে? সরলচন্দ্র স্পন্দন হবে। তার মানে আমরা তুলনা, আমি জাস্ট বলি, দেখো যে এইখানে একটা সরলচন্দ্র স্পন্দন পাবো, এখানেও পাবো, এখানেও পাবো, এখানেও পাবো, এখানেও পাবো, প্রতিটা কণার ক্ষেত্রে কি আমরা পাবো, তাই না? এখন এই কণাগুলোকে আমরা কি বলে যে কোয়ান্টাইজড কেমনে করবো? কোয়ান্টাইজ মানে হচ্ছে আমরা গণনায় কেমনে আনবো, ঠিক আছে? গণনা কেমনে করবো, যে ঠিক আছে এই কণার জন্য তো বুঝলাম, এই কণার জন্য আবার কেমনে, বা এই কণার জন্য কেমনে কেমনে হবে। সো এটা করার জন্য খুব ইজি একটা ওয়ে আছে। দেখো তুমি যদি চিন্তা করো যে ঠিক আছে তুমি হচ্ছে এই যে কণাটা, এটাতে এক্স এর ভ্যালু কত? 0, তাই না? 0 ধরে নিলাম সাম্যাবস্থার কণাটাকে। তাহলে এইখানের যে কোনো একটা কণা আমি ধরে নেই এটা এখান থেকে x দূরত্বে অবস্থিত, বা x1 ধরো। এইখানের যে কোনো একটা কণা, এটা ধরে নাও এখান থেকে x2 দূরত্বে অবস্থিত। এখন x1 দূরত্বে যেটা অবস্থিত সেটা কি হবে? সেটারও সরলচন্দ্র স্পন্দন হবে, এখানে হবে, এবং x2 দূরত্বেরও হবে। সো আমার এখানেও y = আমি কি পাবো? y1 বললাম, a sin ω t পাবো। এখানে একটু জায়গা রেখে এখানে একটা আমরা এডিট করব, ঠিক আছে? এখানে একটু চেঞ্জ হবে, জাস্ট বলে রাখলাম, ω t পাবো। কিন্তু সমস্যা আছে একটা, কি সমস্যা বলি? সমস্যা হচ্ছে, আচ্ছা এটাতে x=0 কি হলো? কণার সমীকরণ এইটা, বা এইটা a sin ω t। x=x1 এর সমীকরণটাকেও সেম হবে, বা x=x2 সমীকরণটাকেও সেম হবে? এটা একটা বড় প্রশ্ন আসলো। আচ্ছা যে ঠিক আছে, হ্যাঁ এটা কেমনে হলো? মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী এখন যেটা হচ্ছে যে এটার কণার সমীকরণ এটা, আবার এটা কণার সমীকরণ, মানে তিনটা সমীকরণ তো তাহলে সেম হয়ে গেল, তাই না? দেখো তুমি খেয়াল করে, মানে এদের মধ্যে কোনো ডিফারেন্সই থাকলো না। অথচ আমরা কি জানি? আমরা দেখলাম যে একটা তরঙ্গে যখন এরা থাকবে তখন এই বেটা যতটুকু উঠছে, এই বেটা তার চেয়ে বেশি উঠছে বা কম উঠছে। মানে কি? মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ডিফারেন্স আছে, সেম না সবাই, একটা ডিফারেন্স আছে কতটুকু উপরে উঠছে না উঠছে সেটা নিয়ে। কিন্তু ওয়াইয়ের ভ্যালুতে ডিফারেন্স আছে, এখানে ওয়াইয়ের ভ্যালুটা ভিন্ন, এখানে ওয়াইয়ের ভ্যালু আরেকটু ভিন্ন। কিন্তু এখানে কি হলো? এই ইকুয়েশন অনুসারে বললো যে ঠিক আছে সমান। তার মানে আমাদের অবশ্যই এই এক্স এর উপর ভিত্তি করে এখানে একটা ব্যাপার নিয়ে আসতে হবে, ঠিক আছে? এক্স এর উপর ভিত্তি করে এখানে একটা ব্যাপার নিয়ে আসতে হবে। তাহলে ওই ব্যাপারটা আনার জন্য আমি আবারও বলছি, এখানে আমরা একটু এডিট করব, ঠিক আছে? ওই ব্যাপারটা আনার জন্য আমরা একটু নেক্সটে যাই, চলো এই ব্যাপারটা নিয়ে আসতে হবে, বা একটা জিনিস আমাদের একটু বুঝতে হবে। গেলাম আমি, হ্যাঁ। দেখো তোমরা ম্যাথমেটিক্সে সাইন ওয়েভ আঁকানো শিখছো, সাইন ওয়েভ, এবং এই সাইন ওয়েভটা নিয়ে আমরা কাজও করছি ইয়েতে, চ্যাপ্টার 8-এ ফার্স্ট পেপারে, সেটা আমাদেরও দেখানো জিনিস অলরেডি। তো আমি যদি একটু সাইন ওয়েভটা আঁকাই, বা তরঙ্গের মতোই যে ওয়েভটা সেটা একটু আঁকাচ্ছি, হ্যাঁ। ধরো যে
এদিকেও আঁকানো যাবে, আমি একদিকে আঁকালাম আর কি। এখানে থেটা আঁকালাম, ঠিক আছে, আর এখানে দিলাম হচ্ছে ওয়াই দিলাম এবার। আর এখানে বিস্তার হচ্ছে এ, এটা নিয়ে তো কোনো কথা নাই। এখন আসো, আমি একটু রেডিয়ানে চিন্তা করব, ঠিক আছে, থেটার ভ্যালুগুলো। এটা যদি 0 রেডিয়ান হয়, আমাকে বলো তো এই পজিশনটা এটা কত রেডিয়ান? তাড়াতাড়ি কমেন্ট। আরে তাড়াতাড়ি বলো, এতক্ষণ ধরে ওয়েট করছো কেন? এটা কত রেডিয়ান? বা এটা বলো, এটা কত রেডিয়ান? আবার রেডিয়ানে। আমার মনে হয় কমেন্ট লোড হচ্ছে না কোন একটা রিজনে। খেয়াল করো, ডিগ্রিতে বললে তোমরা ইজিলি বলতে পারতা, কি বলতা যে ঠিক আছে এটা 180 ডিগ্রি, এটা 360 ডিগ্রি, তাই না? আর 360 মানে কত? 360 মানে 2 পাই। আর এটা কত? এটা হচ্ছে পাই রেডিয়ান। এটা পাই, 2 পাই, 3 পাই, 4 পাই এমন চলে। এটা 180 ডিগ্রি, এটা কত? 360 ডিগ্রি, টোটালটা মিলে 360, তাই না? এখন লাভটা কি হলো এখানে? এখানে একটা ব্যাপার আছে, যে কোনো একটা তরঙ্গের, খেয়াল করো, যে কোনো একটা তরঙ্গের জন্য এই দশা ইকুয়াল টু এই দশা, এটা তো আমরা জানি, দশা তোমাদের পড়াইছি চ্যাপ্টার কত, 8-এ। এবং আমি কি বলছিলাম, দুইটা দশার মধ্যে মধ্যবর্তী যে পথের ডিফারেন্স, সেটা কি? সেটাকে বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে আমি একটা জিনিস লিখতে পারি, ল্যামডা পথ গেলে বা ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য হচ্ছে 2 পাই, তাই না? তাহলে 1 পথ পার্থক্যে দশা পার্থক্য মানে তো বোঝো অ্যাঙ্গেলের ডিফারেন্স। দেখো আমি এখান থেকে যখন এখানে গেছি, তাহলে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত হলো? 2 পাই মাইনাস 0, তাই না? এই অ্যাঙ্গেলের ডিফারেন্স কত? 2 পাই মাইনাস 0 বা 2 পাই। তাহলে দশা পার্থক্য হলো 2 পাই। তাহলে এক পথ পার্থক্যে দশা পার্থক্য কত? 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে? তাহলে আমি যদি এক্স পথ পার্থক্যে যাই, খেয়াল করো এখান থেকে এখানে ল্যামডা, আমি যে কোনো এক্সে যাইতে চাই, যে কোনো এক্স, এনিথিং, আমি কি করব? যে কোনো এক্স পথে যাব, যে কোনো ইচ্ছা মতো। এক্স পথ পার্থক্যে দশা পার্থক্য হবে হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, ঐকিক নিয়ম, ঠিক আছে? এখন খেয়াল করো, এই এক্স এর ভ্যালুগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। আমি কি বলে যে এইটা যেটা হলো, হ্যাঁ, এইটার উপর বেস করে তুমি দশা পার্থক্য এক্স এর ভিন্ন ভিন্ন ভ্যালুতে তুমি ভিন্ন ভিন্ন কি পাবা? দশা পার্থক্য পাবা। ভিন্ন ভিন্ন এক্স এর ভ্যালুতে ভিন্ন ভিন্ন দশা পার্থক্য পাচ্ছ। এখন তাহলে আমি একটু লিখতে পারি যে সুতরাং দশা পার্থক্য যেটা এক জায়গা থেকে আরেক জায়গাতে এক্স এর উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা এক্স। এই 2 পাই বাই ল্যামডা যে কোনো একটা তোমার কি বলে যে কোনো একটা ইয়ের জন্য কি বলে যে তরঙ্গের জন্য কনস্ট্যান্ট, যে কোনো একটা তরঙ্গের জন্য, ধরো যে একটা তরঙ্গ আছে, এক্সিস্টিং একটা তরঙ্গ আছে, ওটার জন্য এটার কে এর ভ্যালু মানে এটার ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? ডেল ইকুয়াল টু 0 কেন লিখলাম? সাম্যাবস্থা থেকে শুরুর কারণে লিখেছি, সাম্যাবস্থা থেকে শুরুর কারণে লিখেছি, এই যে লেখা আছে সাম্যাবস্থা থেকে শূন্য হলে ডেল কত হয়? 0 হয়, তাই না? এই দেখো, তাহলে দশা পার্থক্য হচ্ছে এটা। এখন এই দশা পার্থক্য যে ব্যাপারটা আমি কি বললাম যে ল্যামডা
ফিক্সড হলে 2 পাই তো একটা ফিক্সড ভ্যালু, ল্যামডা যদি ফিক্স থাকে যে কোনো একটা তরঙ্গের জন্য ফিক্স কিন্তু থাকে, যেটা ল্যামডার ভ্যালু এত, যে কোনো একটা তরঙ্গ তোমাকে বললে সেটা ল্যামডা ভ্যালু ফিক্স করা, তাহলে এইটা কি হয়ে যায়, একটা কনস্ট্যান্ট হয়ে যায়, এবং এই কনস্ট্যান্টটাকে বলা হয় কে। ঠিক আছে, তাহলে দশা পার্থক্য ইকুয়ালটা হচ্ছে কে এক্স, যেখানে কে ইকুয়ালটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তাহলে খেয়াল করে দেখো, যে কোনো এক্স এর জন্য, আবার বলছি, যে কোনো এক্স এর জন্য দশা পার্থক্য হচ্ছে কে ইন্টু এক্স বা 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে একটু ব্যাক করো তো আগে, ওমেগা টি কে একটা দশা না, দশা মানে কি একটা অ্যাঙ্গেল, ওমেগা টি কে একটা অ্যাঙ্গেল দশা, কিন্তু খেয়াল করে দেখো এখান থেকে এখানে গেলে অবশ্যই অ্যাঙ্গেলের একটা ডিফারেন্স থাকবে, তার মানে কি একটা দশা পার্থক্য থাকবে। তাহলে এই দশা পার্থক্যটা কত হবে, কে এক্স এর সমান। এখন কথা হচ্ছে এই কে এক্সটা কি হবে, নেগেটিভ হবে, এবং এই দশা পার্থক্য থাকবে কে এক্স এর সমান, তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স টু হবে। প্রশ্ন আসতে পারে এটা নেগেটিভ কেন, পজিটিভ কেন হলো না? এটার অ্যান্সার আমি ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 দিয়েছিলাম, তোমাদের শিখাই রাখছিলাম এগুলো আমি, যে হ্যাঁ যখন আমরা নেগেটিভ চিন্তা করি তখন একটা কি হয়, যে একটা গ্রাফ সামনে আগায়, যখনই ইকুয়েশনে নেগেটিভ থাকবে তখন গ্রাফটা সামনের দিকে আগাইতে থাকে। খেয়াল করো এইখানে যেটা হচ্ছে, এখানে একটা তরঙ্গের যে ব্যাপারটা, এই যে তরঙ্গটা কিন্তু সামনে আগাচ্ছে, এই দিক বরাবর যখন আগাবে, এক্স অক্ষের পজিটিভ দিকে যখন আগাবে তখন কি হবে, তখন এইটা অবশ্যই নেগেটিভ হবে, দ্যাটস ওয়াই এখানে নেগেটিভ বসতেছে, দশার ভিতরে নেগেটিভ হয়ে যায়। এবং এখানে তুমি খেয়াল করে দেখো, তাহলে আমি খেয়াল করে দেখো y2 পাচ্ছি a sin ওমেগা t মাইনাস কে এক্স টু দিয়ে, y1 পাচ্ছি a sin ওমেগা t মাইনাস কে এক্স ওয়ান দিয়ে, তাহলে আমি যে কোনো y, সুতরাং আমি নর্মালাইজ যদি করি, যে কোনো y, নর্মালাইজ মানে হচ্ছে নর্মালভাবে লেখা, যে কোনো y এর জন্য a sin ওমেগা t মাইনাস কে এক্স বা a sin ওমেগা t মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স, এইটাই হচ্ছে আমাদের তরঙ্গের ইকুয়েশন, যেটা আমাদের দরকার হবে এই চ্যাপ্টারে। বলো এ পর্যন্ত ক্লিয়ার কিনা? দেখো এখানে লজিক আছে এবং লজিকের মধ্যে মানে ইকুয়েশনগুলো চলে আসতেছে। এবং এখানে আরেকটা ব্যাপার বলি, আমি যদি এটা তরঙ্গ চ্যাপ্টার তোমাদের পড়াতাম তাহলে আমি অবশ্যই এটাকে আরেকটু মানে কি বলেছে সময় নিয়ে বা আরেকটু হচ্ছে কি করেছে ওই চ্যাপ্টার মতো করে পড়াতাম, যেহেতু আমাদের হচ্ছে লাগতেছে এই ইকুয়েশন অবধি লাগতেছে, দ্যাটস আমি এটা এইভাবে পড়িয়েছি। ঠিক আছে, ওখানে পড়লে আরেকভাবে পড়াতাম, ওখানে পড়লে হয়তো একটু অন্য ধাঁচে আর কি, বইয়ে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে পড়াতাম। বলো ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? যে আচ্ছা আরেকটা ব্যাপার বলছে, এটা ক্লিয়ার করার জন্য অবশ্যই চ্যাপ্টার 8 পড়া থাকা লাগবে, ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 পড়া না থাকলে সমস্যা হবে। ওই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেলছি আমাদের কোর্সে, সো হোপফুলি যারা আমার সাথে কোর্সগুলো করছে তাদের সমস্যা হবে না। এই বলো ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি বলো। মাইনাস কেন আবার একটু বলবো। আচ্ছা ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 যখন পড়াইছিলাম, দেখো আমি জাস্ট এখানে একটা ওটা যেভাবে পড়াইছিলাম ওটাকে জাস্ট একটু ব্রিফ করি। আমি জাস্ট এখানে কি করব, আমি দুইটা হচ্ছে এটা ওয়াই এবং এটা এক্স, দুইটা হচ্ছে আঁকাবো, সরল রেখা আঁকাবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে আরেকটা সরল রেখা, দুইটা সরল রেখা। এখন সরল রেখাগুলোকে তোমার যদি একটু পিছে সরাই দাও, এটা এখানে যাবে এবং এই সরল রেখাটা এখানে যাবে, এখানে যাবে। দেখো এখানে সি এর যে ব্যাপারটা, সি এর যে ভ্যালুটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তো কিন্তু সি এর মধ্যে এটা কিন্তু মাইনাস সি ওয়ান, এটা মাইনাস সি টু। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি ওয়ান, আর এটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি টু। এবং এখানে সি টু অবশ্যই গ্রেটার দেন সি ওয়ান। দেখো এটা সি ওয়ান, এটা সি টু, সি টু অবশ্যই গ্রেটার দেন কি সি ওয়ান।
C2 গ্রেটার দেন C1 বলেই এই রেখটা C1 যেখানে শুরু হয়েছে এটা আরেকটু পরে শুরু হয়েছে, এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এটা মাইনাস বলেই এটা এক্স অক্ষের পজিটিভ দিকে আছে, এবং এটাও মাইনাস বলে এটাও এক্স অক্ষের পজিটিভ দিকে আছে। তার মানে তুমি যদি এক্স অক্ষের পজিটিভ দিকে কোনো কিছু একটা নিয়ে যেতে চাও, অবশ্যই ইকুয়েশনের ভিতরে মাইনাস থাকতে হবে। যত মাইনাস তত পজিটিভ, সরলরেখার ক্ষেত্রে, আমাদের সাইন গ্রাফের ক্ষেত্রেও তাই, যত মাইনাস তত পজিটিভ। এবং এখানে বেসিক্যালি মিন করে যে কতটুকু আগে শুরু হয়েছে বা পরে শুরু হয়েছে। হ্যাঁ, ওমেগা টি প্লাস ডেল, যেটা ডেলের ব্যাপারটা, এখানে মাইনাস ডেল যদি হয় পরে শুরু হবে, হ্যাঁ, প্লাস ডেল যদি হয় আগে শুরু হয়। তো ওই রকম রিজনিং আর কি। দ্যাটস ওয়াই মাইনাস। তাহলে খেয়াল করে দেখো, আমাদের যে কোনো কি হলো তরঙ্গের জন্য এই ইকুয়েশনটা আমাদের সত্যি। এবারে এই ইকুয়েশন নিয়ে একটু কথা আছে আমাদের, এই কথাগুলো ক্লিয়ার করে ফেলতে হবে, তাহলে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে ঢুকতে পারবো, যেটা আমাদের মেইন জিনিস। তাহলে খেয়াল করো, যে কোনো তরঙ্গের ইকুয়েশন y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস কে এক্স, ঠিক আছে, বা a sin ওমেগা t মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। এবং এখানে আবার একটু আঁকাই একটা জিনিস একটু জাস্ট মনে করাই দেওয়ার জন্য, এখানে কি হচ্ছে বেসিক্যালি, এখানে যেটা হচ্ছে যে আমরা একটা যদি গ্রাফ পাই, তরঙ্গের গ্রাফ, তাহলে অবশ্যই এটা এরকম হবে। এবং অবশ্যই অবশ্যই যেহেতু এখানে যে কোনো কণার জন্য, যে কোনো একটা কণার জন্য, ধরো যে এই কণার জন্য আমরা হচ্ছে x1 পাবো, এবং এই কণার জন্য আমরা y1ও পাবো। মানে যে কোনো একটা কণার কি থাকবে, স্থানাঙ্ক থাকবে। তখন আমরা y1 ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস কে x1 বলতে পারবো। এই জন্য তরঙ্গের সমীকরণের মধ্যে অবশ্যই x এবং y এর সম্পর্ক থাকতে হবে, স্থানাঙ্ক মিন করে। হ্যাঁ, যে কোনো একটা কণার স্থানাঙ্ক, যে কোনো একটা টাইমে, টি টাইমে কণাগুলোর স্থানাঙ্ক। আচ্ছা, এবার খেয়াল করো, এই জিনিসগুলো নিয়ে অনেক খেলা যায় একটু। এখানে তোমার ওমেগা যেটা মনে আসো তো, এগুলা ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, মনে আসো তো এগুলা, বা 2 পাই বাই টি, বড় হাতের টি, পর্যায়কাল। তাহলে তুমি যদি এই জিনিসগুলো একটু লিখতে চাও, লিখতে পারো ভিতরে, তুমি কি পাবা, তাহলে y ইকুয়াল টু a sin 2 পাই এফ টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। ঠিক আছে না? আচ্ছা, কাজ করো তো, 2 পাই বাই ল্যামডা একটু কমন নাও তো বাইরে, নিলা তো? 2 পাই বাই ল্যামডা কমন নিছে, তাহলে 2 পাই ছিল কিন্তু এখানে ল্যামডা ছিল না, তাহলে আমি কি করব, ল্যামডা দ্বারা গুণ দিব। 2 পাই বাই ল্যামডা কমন নিছি, তাহলে এখানে শুধু এক্স থাকবে। এই দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? 2 পাই বাই কি করছি, ল্যামডা নিছি, এখানে ল্যামডাটা ছিল না, আমার তো অবশ্যই এই লাইন থেকে এই লাইনে ফেরত যাইতে হবে। তাহলে টি তো টি এর মতোই আছে, 2 পাই এফ এর মতো আছে, ল্যামডা ছিল না, এই জন্য আমি ল্যামডাটা নিয়ে আসলাম, যেন ল্যামডা ল্যামডা কাটাকাটি হয়ে উপরে লাইনে ফেরত দেওয়া আছে। আচ্ছা, তোমাদের 9 10-এ কি তরঙ্গ ছিল নাকি ছিল না, একটু বলো তো আমাকে। 9 10-এ তরঙ্গ ছিল নাকি ছিল না? ইয়েস অর নো? ছিল। আচ্ছা, এই সূত্রটাকে ছিল v ইকুয়াল টু f ল্যামডা, এটা ছিল। ভি মানে হচ্ছে তরঙ্গ বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা 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 ছিল ভি। এই এটা ছিল কিনা বলো তাড়াতাড়ি,
এটা ছিল কিনা? এই সূত্রের উপর অনেক কিছু ডিপেন্ড করে। জি ছিল। আচ্ছা তাহলে হয়েছেই তো, এই দেখো এফ ল্যামডা চলে আসছে আমার কাছে। আমি তাহলে এটার প্রতিবেদন দেখালাম না বা এটা কিভাবে আসছে, ঠিক আছে, সহজ, এক লাইনে করা যায়, জাস্ট বললাম আর কি। ছিল যেহেতু, জানো যেহেতু, তাহলে এফ ল্যামডা মানে কে? তো ভি। তাহলে খেয়াল করে এখানে এফ ল্যামডা আছে, তাহলে আমি বলতে পারি এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। তাহলে আমাদের কাছে দেখো তরঙ্গের বেসিক্যালি তিনটা রূপ, একই জিনিস, এইটা যা এটাও তাই এবং এইটাও তাই। আমরা এই তিনটা রূপকেই মনে রাখবো, ঠিক আছে? এই চ্যাপ্টারের জন্য আমাদের তিনটা রূপই লাগবে, এইটা, এটা এবং এইটা, একই জিনিস, এটা যা এটাও তাই। এটাকে একটু ঘুরাই নিয়ে এখানে এটা লেখা যায় 2π/λ ভিটি মাইনাস এক্স। ওকে, যদি এটা লিখতে পারি তাহলে হচ্ছে আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের এই চ্যাপ্টারের টপিক লেখো যে তড়িৎ তরঙ্গ। তড়িৎ তরঙ্গ না, লেখো যে তাড়িত তরঙ্গ। তাড়িত, তাড়িত ওয়ার্ডটা আসে হচ্ছে তড়িৎ থেকে। তড়িৎ, তড়িৎ মানে কি? কারেন্ট। এখন তোমরা মনে করে দেখো যে এরকম একটা জিনিস তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা পড়ছো সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 স্থির তড়িতে, যে যদি আমাদের কাছে এখানে প্লাস একটা কি বলে যে প্লেট থাকে এবং এই পাশে যদি একটা নেগেটিভ প্লেট থাকে, তাহলে কি হবে? তাহলে তড়িৎ ক্ষেত্র যেটা ইলেকট্রিক ফিল্ড, সেটা কি হয়? অনেকে বলতে পারে দাদা হচ্ছে আজকে সব চ্যাপ্টার মিলামিলা পড়াইতেছে, মানে কিছুই পড়তে যাচ্ছে না। অ্যান্সার ইজ, এই চ্যাপ্টারের শুরুটাই এরকম। এই চ্যাপ্টার না অনেকগুলো চ্যাপ্টারের হচ্ছে কি বলে যায় খিচুড়ি বানায় হচ্ছে এই চ্যাপ্টার শুরু করা হয়, সেই কারণে এগুলো রাখতেছে। বইয়ে দেখবে এত সুন্দর করে কিছুই বলা নেই, যেভাবে আমি বলতেছি, মানে এগুলো হচ্ছে কি বলে যে খিচুড়ি, বুঝো, চাল ডাল একসাথে মিলাই দাও খিচুড়ি হয়ে গেল, এরকম। মানে এই চ্যাপ্টারের শুরুটাই হচ্ছে এরকম যে তুমি অনেক কিছুকে ধরে নিয়ে আসা বসাই এখান থেকে লজিক ক্রিয়েট করো। তো এই কাজটাই করতে হচ্ছে, কিছু করার নেই। দেখো তড়িৎ, তাহলে এখানে মনে আছে কিনা যে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই, তাই না? তাহলে ই ইকুয়াল টু F/Q ছিল, মনে আছে তো এগুলা, বা F ইকুয়াল টু QE, ঠিক আছে? এখন আমি যদি এক কাজ করি, ধরো যে আমি কি করলাম, আমি একটা কাজ করলাম যে আমি একটা জায়গাতে, ধরো যে একটা বিভিন্ন জায়গা মানে তো বলছে একটা হচ্ছে প্লেসে বা একটা যে কোনো, ধরো তো তোমার রুমে আমি কি করলাম, আমি যে কোনো প্রতিটা পজিশনে আর কি, প্রতিটা পজিশনে আমি তড়িৎ ক্ষেত্র মাপতেছি, কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে? তোমার রুমে ধরো যে আমি এক্সের ভ্যালুর উপর ডিপেন্ড করে তোমার রুমটাতে কি করছি, আমি সুন্দর মতো তড়িৎ ক্ষেত্র পরিমাপ করছি। আমি পেলাম এক্স ইকুয়াল টু 0-তে যে কোনো একটা পজিশনে তড়িৎ ক্ষেত্র হচ্ছে এরকম, পেলাম 20 নিউটন পার কুলম পেলাম, ঠিক আছে? পেলাম। আমি আবার এক্স ইকুয়াল টু ধরো যে 2 মিটার, এই পজিশনেও আমি পেলাম যে তোমার এই জায়গায় তড়িৎ ক্ষেত্র হচ্ছে 20 নিউটন পার কুলম, এবং এক্স ইকুয়াল টু 4 মিটার এই পজিশনটাতেও, ঠিক আছে? মনে করো তোমার ঘরের মধ্যে আমি এটা পরিমাপ করতেছি, ঘরের দরজা থেকে, এটা মনে করো দরজা থেকে রুমের ভিতরে, ঠিক আছে? রুমের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় আমি তড়িৎ ক্ষেত্র পরিমাপ করছি। কোন একটা রিজনে তুমি একটা এক্সপেরিমেন্ট করতেছো এবং এক্সপেরিমেন্টটা তুমি দেখা গেল তুমি সব জায়গায় সমান তড়িৎ ক্ষেত্র পাচ্ছ। তুমি এক্স ইকুয়াল টু 4-এও তড়িৎ ক্ষেত্র পেলা হচ্ছে 20 নিউটন পার কুলম। সো আমি ওভারঅল একটা গেস করতে পারি, গেসটা এরকম যে হ্যাঁ, হয়তো তোমার ঘরের মধ্যে সব পজিশনে কি তড়িৎ ক্ষেত্রটা কি ধ্রুবক, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রটা দাঁড়াও, তড়িৎ ক্ষেত্রটা ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা,
এটা খেয়াল করো, এটা এখানে বসবে, এটা এখানে বসবে আর কি, ধ্রুবক। তাহলে এটাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। কিন্তু আমি যদি এক কাজ করি বা এমন যদি একটা কাহিনী পেতাম যে কি হচ্ছে, তোমার রুমের যে তড়িৎ ক্ষেত্র আছে সেটা সামহাউ এমনভাবে ক্রিয়েট করা বা এমনভাবে প্রয়োগ করা যে সেটা এইরকম হচ্ছে, সেটা ধরো যে এইরকম, আইডিয়াটা বুঝছো? তোমার রুমের বিভিন্ন জায়গায়, তাহলে এক্স ইকুয়াল টু ধরো যে 0-তে একরকম, এক্স ইকুয়াল টু x1-এ এরকম, এক্স ইকুয়াল টু x2-তে এরকম, এক্স ইকুয়াল টু x3-তে এরকম, এরকম করে তুমি ভিন্ন ভিন্ন তড়িৎ ক্ষেত্র পাচ্ছ। তাহলে তুমি এর ভ্যালুটা খেয়াল করো, ভিন্ন ভিন্ন পাচ্ছ। এখন যে বিস্তারটা হচ্ছে, বিস্তার মানে কি, একদিকে সর্বোচ্চ যেটা, সেটা তুমি পাইলা হচ্ছে ধরে নিলাম E0, ঠিক আছে? এটা হচ্ছে বিস্তারের সমান। তাহলে কি হলো, এটা একটা তরঙ্গ না, তরঙ্গের শেপে পাচ্ছ। তো এই যে তরঙ্গের শেপটাকে তুমি তখন লিখতে পারবা, খেয়াল করে দেখো আমাদের ইকুয়েশন কি, y = a sin ωt মাইনাস kx, এটার বদলে y এর বদলে তুমি লিখবা কি, E তড়িৎ ক্ষেত্র, এর জায়গাতে তুমি লিখবা E0 sin ωt মাইনাস kx। এবং এটা কিভাবে পাচ্ছ, তুমি ইকুয়েশনের মধ্যে y এর জায়গায় E, তারপরে a এর জায়গায় E0 বসাচ্ছ, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা কি, এটা কিন্তু এটা ছিল সুষম তড়িৎ ক্ষেত্র বা বলা যায় কনস্ট্যান্ট তড়িৎ ক্ষেত্র, ধ্রুব। কিন্তু এটা কি, এটা হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। কথা হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র কেন দরকার হলো, ওয়াই সবকিছুতে একটা রিজন থাকে, তাই না? এটা কি এরকম যে ধরো যে কেউ ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে বললো, বইয়ের মধ্যে লিখে বললো যে আচ্ছা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র হলে আমি তাকে এরকম নাম দিব। এটা তো যে কেউ করতে পারো। ধরো যে তুমি বললা যে ঠিক আছে আমি আমার এক্সামের মার্কসকে এরকমভাবে পরিবর্তন করব, একসময় প্লাস হবে, একসময় মাইনাস হবে। তারপর তুমি সুন্দর মতো বললা যে দেখেন সারা বছরে আমার এক্সামের মার্কস কখনো 0 ছিল, কখনো +50, কখনো আবার 0, কখনো আবার -50 পাইছো, দিয়ে সুন্দর মতো প্রকাশ করে দিল একটা বইয়ে, দেখেন এটা হচ্ছে পরিবর্তনশীল আমার মার্কস, m = m0 sin ωt মাইনাস kx দিয়ে প্রকাশ করে দিলা, তুমি হয়ে গেল বিজ্ঞানী। এরকম তো আর হয় না, তাই না? তার মানে সবকিছু একটা রিজনিং থাকতে হয় যে কেন এটা দরকার হচ্ছে। অ্যান্সার ইজ কেন এই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র দরকার হলো, এটার অ্যান্সার ইজ যে এটা ছাড়া আমি মনে করো যে ক্লাস নিচ্ছি, তুমি মনে করো ক্লাস করতেছো, বা মনে করো যে হাওয়া খাইতেছো, ফ্যানের হাওয়া খাইতেছো, বা লাইট জ্বলতেছে, এগুলা কিছুই সম্ভব হইতো। অল্টারনেটিং কারেন্ট নামে একটা কারেন্ট আছে, বা কারেন্টের দুইটা প্রকারভেদ, মেইনলি দুইটা, অনেক আছে, মেইনলি দুইটা আমাদের অনেক কাজে লাগে, একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসি। আমরা চ্যাপ্টার 3-তে যেটা পড়ি, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3, সেটা হচ্ছে ডিসি। সেটাতে দেখো একটা ব্যাটারি থাকে, ব্যাটারি থেকে কারেন্ট বিভিন্ন জায়গায় যাচ্ছে, কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে না, কারেন্টের একটাই ভ্যালু থাকতেছে। এটা কি হচ্ছে, এটা তুমি অ্যান্সার বের করতে পারছো, বা ধরো যে ব্যাটারি বলছে 20 ভোল্ট, ওইটা তুমি ইউজ করতে পারছো ক্যালকুলেশনে, ব্যাটারি ওই ভোল্টেজটা ফিক্স করা, কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু অল্টারনেটিং কারেন্ট যেটা, সেটাতে অল্টারনেট করে, মানে হচ্ছে যে অল্টারনেট করা মানে হচ্ছে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস। এবং এটা করার ফলে যেটা হয়, তড়িৎ অনেক দূরে পৌঁছাইতে পারে এবং এখানে পাওয়ার লসটা কম হয়। হ্যাঁ, যদি মনে করো ডিসি থাকতো, শুধু ডিসি, কোনো এসি থাকতো না, তখন কী হতো জানো, তখন মনে করো যে 1 মাইল পর পর একটা বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্ট বসাইতে হইতো, যে পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন হইতো, এবং 1 মাইলের মধ্যে খালি সেটা কি করতো, বিদ্যুৎ পরিবহন করতো। কারণ 2 মাইলে যাইতে গেলেই কি হবে, তোমার অনেক বেশি লস হয়ে যাবে, ঠিক আছে, এনার্জি লস হবে। তো সেটা করা যাইতো না, 1 মাইল পর পরই পাওয়ার প্ল্যান্ট বসাইতে হতো। কিন্তু এসি, অল্টারনেটিং কারেন্ট যেটা হয়, অনেক কম খরচেও এবং অনেক কম পাওয়ার লসে অনেক দূর দূরান্ত অবধি, ধরো যে
এমন একটা পাওয়ার প্ল্যান্ট তুমি একটা জায়গায় বসালা, সেটা থেকে 500 কিলোমিটার দূরে গিয়েও তুমি সেখান থেকে পাওয়ার দিতে পারতেছো, মানে এতটা পাওয়ারফুল। সো অল্টারনেটিং কারেন্টের জন্যই আমার অল্টারনেটিং তড়িৎ ক্ষেত্র দরকার হচ্ছে। সো অল্টারনেটিং তড়িৎ ক্ষেত্র অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড কথা হচ্ছে কেন এটা পড়াচ্ছি এই চ্যাপ্টারে, কেন? কারণ হচ্ছে আমি বলি, এখানে একটা ব্যাপার আছে। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 আছে না নাই? নাই তোমাদের। হ্যাঁ, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5 আছে না নাই? সেটাও নাই। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5 গেলে এটা শিখতা, অল্টারনেটিং কি তড়িৎ ক্ষেত্র, এবং এটার ফলে অল্টারনেটিং কারেন্ট তৈরি হচ্ছে। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5, খেয়াল করে, এটা সেকেন্ড পেপার চ্যাপ্টার 7। সো এটাও আমার এখানে পড়ানোর কথা না, এটাও ওখানেই পড়ানোর কথা, কিন্তু এখানে আমার পড়াতে হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে চ্যাপ্টার সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 এর সাথে এখন একটা লিঙ্ক আছে। চলো তাহলে খেয়াল করে দেখো, অল্টারনেটিং কি পাচ্ছ? তড়িৎ ক্ষেত্র পাচ্ছ, মানে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখন দেখো, এখন ধরো আমি একটা চার্জকে, একটা প্লাস কিউ চার্জ, এটাকে কি করব? এটাকে ধরো যে একটা রেখা বরাবর ছেড়ে দিয়েছি, ধরো যে এই যে রেখা। দেখো এগুলা সব বইয়ের অংশ, বিভিন্ন চ্যাপ্টারের অংশ। এই কারণে তুমি এই চ্যাপ্টার খুললে কিন্তু এগুলা পাবে না, যেগুলো আমি আজকে ক্লাসে পড়াচ্ছি। কিন্তু এগুলা না বুঝলে তুমি মানে শিওর থাকে এই চ্যাপ্টার তুমি বুঝবা না, ঠিক আছে? তো দেখো একটা চার্জকে আমি এই বরাবর পাঠাচ্ছি, এই বরাবর কি করছি? পাঠাচ্ছি, নিচে বেগে যাচ্ছে। ওকে, এইবার যেটা হলো, আমি এখানে আরেকটা বড় চার্জ, ধরো যে এটা বললাম প্লাস কিউ পরিমাণের চার্জ, ধরো সরি আমি ধরো যে প্লাস কিউ পরিমাণের চার্জ হচ্ছে এখানে রেখেছি। এখন যখন আমি এটাকে এখানে পাঠাবো, তখন অবশ্যই কি হবে? অবশ্যই এই প্লাস কিউকে বিকর্ষণ করবে। সো এই বরাবর তুমি খেয়াল করে দেখো, আমি একটা বিকর্ষণ বল কিন্তু পাবো, ঠিক আছে? এই বরাবর একটা বিকর্ষণ বল পাচ্ছি। তারপরে যখন আমি এটাকে সামনে এই বরাবর নিয়ে যাওয়া হচ্ছে একটা নির্দিষ্ট বেগে, অবশ্যই কোনো একটা সিস্টেম করে, সে যখন এখানে থাকবে তখনও কি পাবো? এই বরাবর একটা বিকর্ষণ বল পাবো। সো এখানে একটা বিকর্ষণ বল F1 ধরলাম, এখানে একটা বিকর্ষণ বল F2 ধরলাম। হোপফুলি এটা বুঝতে সমস্যা হবে না, এটা চ্যাপ্টার 2 তে ছিল। এই বরাবর একটা বিকর্ষণ বল, এই বরাবর একটা বিকর্ষণ বল পাচ্ছি ভিন্ন ভিন্ন। এখন কথা হচ্ছে ভিন্ন ভিন্ন কি না, মানে ভিন্ন ভিন্ন কেন বললাম? কারণটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো, চার্জের ভ্যালু সেম আছে, কিন্তু দূরত্বটা চেঞ্জ হওয়ার কারণে ইলেকট্রিক ফিল্ডটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এই F1 মানে হচ্ছে কিউ ইন্টু E1, F2 মানে হচ্ছে কিউ ইন্টু E2, F3 মানে হচ্ছে কিউ ইন্টু E3, F4 মানে হচ্ছে কিউ ইন্টু E4। এখন খেয়াল করে দেখো, ভিন্ন ভিন্ন যে বলটা পাচ্ছে, হ্যাঁ, এই ইফেক্টটা কিভাবে বোঝা যাবে? সো ভিন্ন ভিন্ন যে বলটা পেল, এই বলটাকে বলা হবে হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা আছেই, এটার সাথে আরেকটা ইফেক্ট এখানে চলে আসছে ওভারঅল এই ফুল সিস্টেমে, সম্পূর্ণ সিস্টেমে, ফুল সিস্টেমে একটা ওভারঅল একটা ইফেক্ট চলে আসছে। এই ইফেক্টটাকে বলা হয় হচ্ছে চৌম্বক ক্ষেত্র। বা এটা চৌম্বক ক্ষেত্র জিনিসটা কি? চৌম্বক ক্ষেত্র জিনিসটা হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের ফল বা ফলাফল। ইফেক্ট মানে চুম্বক তো ছোটবেলা থেকে দেখছই অনেকেই, বিভিন্ন খেলনাতে ছিল। সো এখানে যেটা হয়, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের কারণেই ওই চুম্বক বলগুলো আসে। বা অন্য কথায়, যখনই আমি কোনো একটা সিস্টেমে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন করব, তখনই কি হবে? তখন এই সিস্টেমে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র আসবে। আবার বলি, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র আসলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র সাথে সাথে চলে আসবে। এবং এইটা একমুখী না, এটা দ্বিমুখী। দ্বিমুখী বলতে, তুমি যদি কোথাও পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র আনতে চাও, সেখানে কি করতে হবে? পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বসাই দিতে হবে। উল্টা কাজ করতে পারো,
তুমি যদি কোথাও পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র আনতে চাও সেখানে কি করতে হবে, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র আনতে হবে। এই দেখো এখানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র না সামহাও নিয়ে আসছি। এই সামহাওটা কীভাবে, এই সামহাওটা হচ্ছে তুমি এই পুরো সিস্টেমের মধ্যে বা কিছু একটা করছো যেখানে পরিবর্তনশীল কি আছে, চৌম্বক ক্ষেত্র আছে, এবং এটার ফলে কি হয়েছে, এটার ফলে এখানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করে দেখো, তারিত তরঙ্গ দেখলাম, এবার আমরা চৌম্বক তরঙ্গ দেখব। কেন হলো, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের কারণেই উপস্থিত হয়ে গেছে সে। তাহলে এটা হচ্ছে চৌম্বক তরঙ্গ, লেখো চৌম্বক তরঙ্গ, যেটা হবে আগের মতোই, তুমি একটা নির্দিষ্ট জায়গাতে এক্স এর ভিন্ন ভিন্ন ভ্যালুতে কি পাচ্ছ, তুমি নির্দিষ্ট ওয়াই না, আমি এবার সরাসরি বি বললাম। আচ্ছা এখানে বলি চৌম্বক ক্ষেত্র যেটা, তড়িৎ ক্ষেত্রকে কি দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা, তাই না? চৌম্বক ক্ষেত্রকে বা ম্যাগনেটিক ফিল্ডকে বলা হয় বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, বি দ্বারা, এবং এটার একক হচ্ছে টেসলা। টেসলা, নিকোলা টেসলার নাম অনুসারে টেসলা। ঠিক আছে, এই এলন মাস্কের কোম্পানি ওইটার নাম অনুসারে, ওনার নাম অনুসারে টেসলা নাম রাখা হয়েছে। ঠিক আছে, টেসলা, এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। ধরো কোথাও বলা হলো বি এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻⁴ টেসলা চৌম্বক ক্ষেত্রে। এখন কথা হচ্ছে এটা কেন আমরা পড়ি নাই, কারণ এটা সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 ছিল, তোমাদের সিলেবাসে নাই, এই জন্য পড়ো নাই, কিন্তু এখন লাগবে। তো আমাদের চৌম্বক ক্ষেত্র লাগতেছে, এবং এই চৌম্বক ক্ষেত্রটা কি হচ্ছে, চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে আমাদের এরকম পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। তাহলে আমি আগের মতো কি লিখতে পারি, y = a sin x ওমেগা টি মাইনাস কে এক্স, এটার বদলে y এর বদলে আমি লিখতে পারি b, a এর বদলে আমি লিখতে পারি, এটা সর্বোচ্চটাকে b নট ধরো, বিস্তার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, তাহলে এটা কি হলো, এটা হলো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। দেখো আমি তোমাকে বলতেছি না যে তুমি আজকে মনে করো এখনই চৌম্বক ক্ষেত্র, মানে চৌম্বকের ব্যাপারগুলো একদম হচ্ছে পুরো তটস্থ করে ফেলো বা পুরোটা জেনে ফেলো, কারণ তোমাদের লাগবে না, সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 তোমাদের নাই। কিন্তু আমাকে জাস্ট এইটুকু বলো যে লজিক অনুযায়ী এতটুকু বোঝা গেছে কিনা যে হ্যাঁ এটা তরঙ্গের মতো, দ্যাটস ওয়াই আমরা এরকম ইকুয়েশনের তাকে লিখতে পারি। এতটুকু হচ্ছে আজকের মানে এই পর্যন্ত আমার পড়ানোর মানে সুফলটা বা এটা হচ্ছে এতটুকুই, টার্গেটটা এতটুকুই যে জাস্ট এইটুকু বোঝানো হচ্ছে হ্যাঁ এটা তরঙ্গ, এবং এটাকে এই তরঙ্গের ইকুয়েশন আমরা যদি বুঝি তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এতটুকু বলো। এইটুকু বুঝছো কিনা যে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র এবং তাদের ইকুয়েশনগুলো বুঝছো কিনা? E = E0 sin ওমেগা টি মাইনাস কে এক্স অথবা B = B0 sin ওমেগা টি মাইনাস কে এক্স। হ্যাঁ মোটামুটি বুঝলেই হবে, আমি বলতেছি না 100% ক্লিয়ার করতে, কারণ হচ্ছে তোমাদের 100% জিনিস নাই, তোমাদের এতটুকু আমি যতটুকু লিখছি ততটুকু দেখলেই হবে। ঠিক আছে, এই যে এর একক টেসলা, নিকোলা টেসলার হচ্ছে জীবনী নিয়ে আমি কথা বলি না, কারণ এখন দরকার নেই। নিকোলা টেসলার জীবন কাহিনী তুমি যদি পড়তে চাও পড়তে পারো, উনি অনেক ফাইট করতে হয়েছিল ওনাকে এডিসনের সাথে, ডিসি আর এসি নিয়ে একটা বিশাল বড় ফাইট। এডিসন সাহেব একটু মানে ই টাইপের ছিলেন, কে বলা যায়, নিজে যা বুঝতেন তাই, এবং উনি মার্কেটে ইয়েদের সামনে কি বলে যে কাস্টমারদের সামনে টেসলাকে অনেক অপমান করছিলেন, এবং তখনকার মানুষজন হুজগে ছিল, মানুষজন হচ্ছে তখন এডিসনকে সাপোর্ট দিচ্ছিল আর কি। পরবর্তীতে দেখা যায় টেসলাই আসলে কারেক্ট ছিল, এটা মানে ব্যবসার খাতিরে আর কি সে মানুষজনকে হচ্ছে ই করছিল আর কি। মিস্টার এডিসন ব্যবসার খাতিরে মানুষজনকে অনেক বেশি হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করতে এবং
মানে ইয়েরাও কাস্টমাররাও তার সাপোর্টে ছিল, ঠিক আছে, মানে সে একটু পলিটিক্স করতে গেলেন আর কি। টেসলাকে অনেকভাবে সে বিপর্যস্ত করার চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল টেসলা সাহেবই একদম কারেক্ট ছিল। তো যাই হোক, এখানে দেখো তাহলে এই পর্যন্ত দেখো যে এখানে একটা জিনিস আমি লিখছিলাম যে দেখো একটা লজিকের ব্যাপার ছিল যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র থাকলে পরিবর্তনশীল চৌম্বক তড়িৎ ক্ষেত্র থাকবে। আবার উল্টাটাও আমি বলছি যে ঠিক আছে, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র থাকলে পরিবর্তনশীল কি থাকবে? চৌম্বক ক্ষেত্র থাকবে। তাহলে কথাটা হচ্ছে যে আমি যেটা মানে পড়াচ্ছিলাম তোমাদের যে হ্যাঁ, আমি প্রথমে কি আঁকাইছিলাম? আমি প্রথমে আঁকাইছিলাম হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। এটা ছিল পরিবর্তনশীল, ধরো যে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। এবং এটার ইফেক্টটা কি হবে? এটার ইফেক্টে বা এটার ফলাফলে যেটা হবে অবশ্যই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র আসবে ইফেক্টে। তাহলে এটার ইফেক্টে এটা, আবার এইটার ইফেক্টও কি হচ্ছে? এইটা। তার মানে তুমি এটাকে একটা দারিদ্র্যের দুষ্ট চক্রের মতো চিন্তা করতে পারো যে একটা থাকলে আরেকটা হচ্ছেই। এটার ইফেক্ট এটা, এটার ইফেক্ট এটা। এইটুকু যদি মানে ফিল করতে পারো যে এটার ইফেক্ট এটা বা এটার ইফেক্ট এটা, তখন কিন্তু অটোমেটিক্যালি একটা প্রশ্ন মাথায় আসা উচিত, আচ্ছা ওয়েট, কোনো একটা সিস্টেমে কি তাহলে এমন হতে পারে যে শুধুমাত্র এটা এক্সিস্ট করতে পারে কিনা? কোনো একটা সিস্টেমে, মানে এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এক্স, এটা বি, এটা এক্স, কোনো একটা সিস্টেমে শুধুমাত্র এইটা এক্সিস্ট করতে পারে কিনা পরিবর্তনশীল, যেন এটা এক্সিস্ট না করে? অ্যান্সার ইজ নো। অবশ্যই এটা থাকলে এটা থাকবেই। আবার কোনো একটা সিস্টেমে শুধুমাত্র এটা থাকতে পারে কিনা? অ্যান্সার ইজ নো। অবশ্যই এটা থাকলে এটা থাকবে। তার মানে কোনো একটা সিস্টেমে যদি তাড়িত তরঙ্গ থাকে, তার মানে সেই সিস্টেমে অবশ্যই চুম্বক তরঙ্গ থাকবে। আবার উল্টাভাবে কোন একটা সিস্টেমে যদি চৌম্বক তরঙ্গ থাকে, তাহলে সেই সাথে কি থাকবে? তাহলে তো চৌম্বক থাকবে। মানে যমজ, বোঝো? যমজ ভাই, এরা তো যমজ, একসাথে পরিপূরক, একজন আরেকজনকে ছাড়া চলতে পারবে না, পরিপূরক। তার মানে অবশ্যই আমরা শুধুমাত্র তাড়িত তরঙ্গ বলতে পারবো না, শুধুমাত্র চৌম্বক তরঙ্গ বলতে পারবো না, আমাদের দুইটাকে একত্রিত করে বলতে হবে। তাহলে আমাদের বলতে হবে হচ্ছে তাড়িত এবং চৌম্বক একসাথে, তাড়িত কি রে, এই কালারে যাই, দেখতে সুন্দর লাগবে আর কি, চৌম্বক তরঙ্গ। ইংলিশ নাম হচ্ছে ম্যাগনেটিক ওয়েভ। আমার জানা মতে এ পর্যন্ত অন্তত অনলাইনে এর চেয়ে সুন্দর করে এটা পড়ানো সম্ভব না। জিনিসটা আমি যত ইজিলি প্রকাশ করলাম বা ইজিলি নিয়ে চলে আসলাম, জিনিসগুলো আসলে একটু কঠিন, মানে হচ্ছে একটু আর কি, একটু কমপ্লিকেটেড। হ্যাঁ, আমি যতটা সোজা পারা যায় সেভাবেই প্রকাশ করছি। তাহলে খেয়াল করে দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তাড়িত তরঙ্গ সম্ভব না, তাড়িত চৌম্বকই সম্ভব, অথবা শুধু চৌম্বক সম্ভব না, তাড়িত চৌম্বক সম্ভব। দুইটা মিলে একত্রে বলা হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ। অ্যান্সার ইজ তাড়িত চৌম্বক তরঙ্গের উদাহরণ কি? উদাহরণ, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আলোক তরঙ্গ। এবং এই আলোক তরঙ্গই আমাদের এই চ্যাপ্টারের অংশ বা এই চ্যাপ্টার আর কি, ঠিক আছে? মানে বেসিক্যালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গের উদাহরণ আলোক তরঙ্গ। কথা বুঝছো? তাড়িত চৌম্বক তরঙ্গের উদাহরণ আলোক তরঙ্গ। আলোর বেগ কত বলো?
তাই না? সাধারণ জ্ঞান, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আলোক তরঙ্গের বেগ এটা, খেয়াল করে দেখো একটা কথা, ইম্পর্টেন্ট কথা। আলোক তরঙ্গের বেগ এটা, বেসিক্যালি এটা আলোক তরঙ্গ না, এটা তাড়িত চুম্বক তরঙ্গেরই বেগ। যে কোনো তাড়িত চুম্বক তরঙ্গের বেগ এটা। আলো তার একটা উদাহরণ আর কি, মানে আমরা যেটাকে আলোক তরঙ্গ বলি সেটা কিছুই না, সেটা বড় একটা ডিপার্টমেন্টের অংশ, সেই ডিপার্টমেন্টটা হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ। তাহলে সুতরাং তাড়িত চুম্বক তরঙ্গের বেগ c equal to 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করে দেখো, তাড়িত চুম্বক তরঙ্গের মধ্যে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে তড়িৎ তরঙ্গ, একটা হচ্ছে চুম্বক তরঙ্গ। তাহলে আমি একটু যদি এ পর্যন্ত বুঝছো তো, আমি একটু যদি ফাইনালাইজ করি, তাহলে যেটা হচ্ছে E = E0 sin ωt - kx, এটা যখন আমি লিখছি, একটু আগে দেখো আমি হচ্ছে তোমাদের খাতায় এই যে কোনো তরঙ্গকে আমি এভাবে প্রকাশ করতে শিখাইছিলাম, y = a sin 2π/λ vt, মানে v হচ্ছে বেগ, t - x, তাই না? তাহলে আমি যদি এই সেম ভি এর ব্যাপারটা এখানে নিয়ে চলে আসতে চাই, বেগের ব্যাপারটা, তাহলে অবশ্যই বেগের জায়গায়, ভি এর জায়গায় বসবে c, আলোর বেগের সমান 2π/λ ct - x। অনুরূপভাবে এটার সাথে কানেক্টেড কে থাকবে, এটার সাথে অবশ্যই একটা চৌম্বক তরঙ্গ থাকবে, b0 sin ωt - kx, b0 sin 2π/λ ct - x। তড়িৎ অংশ, এটা হচ্ছে চৌম্বক অংশ, একসাথে থাকবে এরা জোড়া ভাই। এরপরে কোশ্চেন হচ্ছে যে তারা যে একসাথে আছে, তারা কিভাবে একসাথে আছে, মানে তারা কি এরকম যে ওয়াই বরাবর তারা একসাথে আছে? অ্যান্সার ইজ নো। তাদের তরঙ্গের শেপটা এরকম হবে। এবার আঁকো, আমাদের 3টা অক্ষ আঁকাতে হবে এবার, ঠিক আছে? আমাদের এক্স ওয়াই জেড তিনটাই আঁকাতে হচ্ছে। ধরো এটা এক্স, এটা ওয়াই, ধরো এটা জেড। ঠিক আছে? আচ্ছা একটু দাঁড়াও তো। হ্যাঁ চলো, 3টা অক্ষ আঁকালাম তো, এখানে একটু বাঁকা হয়েছে মনে হচ্ছে দেখতে। আঁকানো শুরু করছে। হ্যাঁ, দুইটা তরঙ্গ এভাবে থাকবে, একটার বিস্তার থাকবে ওয়াই অক্ষ বরাবর। খেয়াল করো, ওয়াই তল যেটা, ওয়াই অক্ষ বরাবর বিস্তার হলে এরকম হবে। এটা আরো আছে, কন্টিনিউ করবে আর কি এরকম। এবং আরেকটা তড়িৎ এবং চুম্বকের মধ্যে আরেকটা থাকবে হচ্ছে এই বরাবর। খেয়াল করো, এটা কিন্তু ওয়াই বরাবর, ঠিক আছে? ওয়াই বরাবর গেল, আর এটা হচ্ছে জেড বরাবর আরেকটা আঁকাচ্ছি। এটা খেয়াল করে দেখো, বাঁকানো জেড তলে, এই বরাবর, জেড বরাবর। এবং এটাও কন্টিনিউ করতে থাকবে। আমি পুরোটা আঁকাই নেই আর কি, জাস্ট একটা আঁকাইছি, একটা পূর্ণ তরঙ্গ আঁকাইছি। এটারও তাই, এটারও তাই। খেয়াল করো, এটা এখানে এদিকে যাচ্ছে, এটা এইদিকে, এবং আলটিমেটলি এটা ওয়াই বরাবর, এটা জেড বরাবর। খেয়াল করে দেখো, আমি যদি একটু মার্কিং করি, এটা ওয়াই বরাবর, এটা জেড বরাবর, এবং এই কারণে আরেকটা যেটা অক্ষ আছে সেই অক্ষ বরাবর
আলটিমেটলি তরঙ্গটা যাচ্ছে। খেয়াল করে দেখো তরঙ্গ মুভ করছে কোন দিকে, এই বরাবর। এটা হচ্ছে তরঙ্গের অভিমুখ। সো এখানে তিনটা অক্ষই কানেক্টেড। তিনটা অক্ষের মধ্যে যে কোনো দুইটা বরাবর হয় তড়িৎ ক্ষেত্র নাহলে চৌম্বক ক্ষেত্র থাকবে, হ্যাঁ, এবং আরেকটা বরাবর থাকবে হচ্ছে তরঙ্গের অভিমুখ, তরঙ্গটা এই বরাবর। মানে ধরো মনে করো তুমি ক্যামেরাতে নাই, তুমি মনে করো আমার সামনে বসে ক্লাসটা করছো, সাপোজ ধরে নাও আর কি আপাতত, হ্যাঁ। এই যে কলমটা তুমি মনে করো কলমের এই যে কি বলে যে এই অংশটা, সাদা অংশটা তুমি যা দেখতে পাচ্ছ, এখান থেকে আলো কোন একটা সোর্স থেকে, উপরের সোর্স থেকে, উপরে আমার উপরে লাইটের সোর্স আছে দেখতেই পাচ্ছ, উপরে রিফ্লেকশন হচ্ছে, এখান থেকে আলো আসতেছে, আসার পরে এখান থেকে এখানে যে আলোটা যাচ্ছে তোমার চোখের দিকে, এখানে খেয়াল করে দেখো এই বরাবর কি যাচ্ছে, এটা 3 ডাইমেনশনাল, কিন্তু এই বরাবর কি যাচ্ছে, আলোর তরঙ্গটা যাচ্ছে, তারে তো চুম্বক তরঙ্গ যাচ্ছে এই বরাবর, এবং একটা ডাইরেকশন এবং আরেকটা ডাইরেকশনে প্রতিটা মোমেন্টে তারিত এবং চুম্বক তরঙ্গ যাচ্ছে। এই কারণেই দেখবা যে তরঙ্গের, যে কোনো একটা তরঙ্গের কিন্তু এনার্জি থাকে, এনার্জি থাকবে যে কোনো একটা তরঙ্গের। তুমি খেয়াল করলে দেখবা এটা হবে যে তুমি মনে করো যে অন্ধকার ঘরে বসে আসো, একদম অন্ধকার ঘরে, সাপোজ মনে করো একদম ঘুটঘুটে অন্ধকার ঘরে সামহা বসে আসো, কেউ যদি হুট করে ওই ঘরে লাইট জ্বালায়, তখন হুট করে মনে হয় না চোখে একটু কেমন কেমন লাগে, লাইক এরকম একটা ফিল হয়। কারণটা কি? কারণটা ওইটা মস্তিষ্কের ব্যাপার না, ওটা কারণটা হচ্ছে অন্ধকার ঘরে আলো একদমই কম থাকে, খুবই কম এনার্জি থাকে, আলোক এনার্জি। হুট করে যখন সেটাতে লাইট দেওয়া হয় তখন আলোর এনার্জিটা অত্যাধিক বেশি হয়, তখন সে অতিরিক্ত এনার্জি আমাদের চোখ হুট করে অ্যাবজর্ব করতে পারে না বা নিতে পারে না, ঠিক আছে? আমাদের চোখ প্রতি মোমেন্টে কিন্তু আলোর এনার্জি দ্বারা কি হচ্ছে, ব্যথা পাচ্ছে, কিন্তু এটা আমাদের নর্মাল মনে হয় না কিছু। কিন্তু যখন ওই টাইমটাতে হয় তখন আমাদের একটা মনে হয় যে ওয়েট ওয়েট কেমন কেমন লাগছে, ব্যথা লাগে, লাগে কি না? অবশ্যই ব্যথা লাগে। এবং এটা তুমি আরও ফিল করতে পারো হচ্ছে যখন মনে করো হুট করে মোবাইলের ব্রাইটনেসটা বাড়াই দাও, ল্যাপটপের ব্রাইটনেসটা বাড়াই দাও, তুমি যে সুস্থ সবল হও তাহলে এমন একটা পজিশনে গিয়ে অতিরিক্ত বাড়াতে বাড়াতে এমন একটা পজিশনে তোমার মনে হয় চোখে লাগবে, অনেকের চোখ থেকে পানি বের হয়ে যায় অতিরিক্ত মানে ব্রাইটনেসে ক্লাস করতে গেলে বা কিছু একটা দেখতে গেলে। ওই কারণে হয়। কেন হয়? কারণটা হচ্ছে আলোক এনার্জি, তো তরঙ্গের এনার্জি থাকে, ঠিক আছে, এনার্জি থাকে। সো এই তরঙ্গটা এইদিকে যখন যাচ্ছে এনার্জি সহকারে নিয়ে যাচ্ছে। আমরা এনার্জি নিয়েও পড়বো একটু পরে যে এটার এনার্জি কীরকম। সো এনার্জিটা আমাদের চোখ অনেক সংবেদনশীল একটা অঙ্গ, এই চোখটা সবসময় এনার্জিটা নিতে পারে না, ঠিক আছে, বুঝছো? এই কারণে এগুলো হয়। তো যাই হোক, এখন তরঙ্গের অভিমুখ তো এটা। এখন কথা হচ্ছে তরঙ্গের যে অভিমুখটা, এটা একটা ভেক্টর দিয়ে বের করা হয়, ঠিক আছে, একটা ভেক্টর দিয়ে বের করা হয়। সেই ভেক্টরটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। দেখো এটা তরঙ্গের অভিমুখ নির্দেশ করে, ঠিক আছে, পয়েন্টিং ভেক্টর। এবং এটা আসে হচ্ছে ই, যেটা ত্বরিত তরঙ্গ, আর এইচ যেটা, সেটা হচ্ছে চুম্বক তীব্রতা, এটাকে ক্রস করে। এখন কথা হচ্ছে এইটা আবার কি জিনিস, মানে আজকের ক্লাসে সারপ্রাইজ আর সারপ্রাইজ, মানে এইটা আবার কই থেকে আসলো? এটা হচ্ছে, এটা সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 ছিল, তোমাদের ছিল না। এটা হচ্ছে চুম্বক তীব্রতা, ঠিক আছে, এই যে লেখে নাও, একটু সাইড একটু লেখে নাও, চুম্বক তীব্রতা এইচ ইকুয়াল টু হচ্ছে বি বাই মিউ। এখন কথা হচ্ছে আবার এই যে মিউ কি জিনিস, এইচ একটা অজানা জিনিস, এটা পড়তে নিয়ে আবার মিউ আবার আরেকটা অজানা জিনিস চলে যায়। মিউ কি? মিউটা হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। চৌম্বক প্রবেশ্যতা মানে হচ্ছে ওই যে তোমরা ইয়ের ক্ষেত্রে কি হলো, তোমরা ভেদন যোগ্যতা পড়ছো না? ভেদন যোগ্যতা তড়িতের ক্ষেত্রে যে এটা পড়ছো না, এপসাইলন নট বা এপসাইলন তড়িতের ক্ষেত্রে যে জিনিস, এপসাইলন ভেদন যোগ্যতা তড়িতের ক্ষেত্রে কতটুকু ভেদ করতে পারে তড়িৎ ক্ষেত্র একটা জায়গাকে, ভেদন যোগ্যতা। ওরকম করে চুম্বকের ক্ষেত্রে একটা চুম্বক ক্ষেত্র কতটুকু একটা জায়গাকে বা একটা তলকে ছেদ করতে পারে, সেটাকে বলা হয় হচ্ছে চুম্বক প্রবেশ্যতা, ঠিক আছে। তাহলে বি বাই মিউ এই আকারে কানেক্টেড এইচ। বি একটা ভেক্টর, যেহেতু তড়িৎ ক্ষেত্রে একটা ভেক্টর, চুম্বক ক্ষেত্রে একটা ভেক্টর, হ্যাঁ। মিউ ভেক্টর না, মিউ হচ্ছে একটা ভ্যালু আর কি। তাহলে এইচ হচ্ছে একটা ভেক্টর।
চৌম্বক তীব্রতা, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রকে কি দ্বারা ভাগ করছি? চৌম্বক প্রবেশ্যতা দ্বারা ভাগ করছি। লেখে নাও এগুলো, এটা হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। আই এম ভেরি সরি যে তোমাদের শর্ট সিলেবাস, তোমাদের ফুল সিলেবাস নাই। সো 21 ব্যাচ থেকেই আমাদের হচ্ছে এরকম একটা ক্লাস নিতে হয়, যেখানে হচ্ছে এই জিনিসগুলো একটু পরিচয় করে দিতে হয় আর কি। এটা অনেকটা যে এমসিইউ এর মতো। মার্ভেলের যারা মুভি দেখো তারা বুঝবে যে কোনো একটা মার্ভেলের মুভি দেখতে গেলে 20টার মতো মুভি একটা সিরিয়াল আছে, ওই সিরিয়ালটা কন্টিনিউ করার পরে 21 নম্বর মুভি দেখতে হয়। এখন 20 নেই, এখন আরও অনেক মুভি হয়ে গেছে, ঠিক আছে? সো এরকম অবস্থা আর কি। তোমার এই চ্যাপ্টারটা পড়ার আগে এই চ্যাপ্টারটা এমনই যে ওই আগের সেই কিস্সা কাহিনী জানতে হয়, না একটু সমস্যা হয় আর কি। যাই হোক, আমরা মোটামুটি শেষ করেই ফেলছি কিস্সা কাহিনীগুলো, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে ঢুকেই গেছি। খেয়াল করে দেখ, এগুলো সব এই চ্যাপ্টারের অংশ, এখন যা যা পড়ছি, ঠিক আছে? সব এই চ্যাপ্টারের মধ্যে আছে। পয়েন্টিং ভেক্টর S = E × H। আর তাহলে আমি বলতে পারি E × H এর বদলে বলতে পারি B ভেক্টর বাই মিউ। তাহলে আমি মিউ যেহেতু একটা স্কেলার, আমি এটাকে প্রকাশ করতে পারি E × B করলে S পাবো। টাইম চেঞ্জ করবো, টাইম 7:15 দিতে পারবো সর্বোচ্চ। আমি 10টা টাইম দিতে পারবো না তোমাদের প্রথমে 10টাই দিছিলাম, পরে তোমরা ক্লাস করো না, কি করবো? আমি 10টা টাইমটাকে 26 ব্যাচে দিছি। E × B, ঠিক আছে? খেয়াল করে দেখো, আমাদের E এবং B এর ক্রস করে S পাইতে হবে, বা এই বরাবর S কিনতে হবে। হ্যাঁ, এই বরাবর S হবে, E এবং B কে ক্রস করতে হবে। খেয়াল করো, এটা যদি E হয়, এটা যদি B হয়, তাহলে এটা এরকম হবে। কিন্তু যদি এটা হতো এটা E এটা B, খেয়াল করো, এটা যদি E ভেক্টর হইতো, এই কি বলে যে ত্বরিত ভেক্টর, এটা যদি হয়, এটা যদি চৌম্বক ভেক্টর হয়, তাহলে কিন্তু এই বরাবর যাচ্ছে। অ্যান্সার কিন্তু এরকম না, আমাদের অ্যান্সার এরকম। তাহলে আমাদের এইটা হইতে হবে E ভেক্টর, এইটা হইতে হবে B ভেক্টর। খেয়াল করো, ক্রস করো, তাহলে এই বরাবর যাচ্ছে। তার মানে কি? তার মানে এটা হচ্ছে আমাদের E এবং এইটা হচ্ছে আমাদের B, চৌম্বক। E × B করো না, সুন্দর মতো এই বরাবর যাচ্ছে। কিভাবে বুঝলাম? দেখো, এটা x অক্ষ বরাবর, তো আরেকভাবে বোঝানো যায়। দেখো, x অক্ষ বরাবর এটা I হ্যাট, তাই না? একক ভেক্টর। y অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে j হ্যাট, z অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে k হ্যাট। মনে আছে তো? একলা ভেক্টর পড়ছো, দেখছো যে চ্যাপ্টার 1-2 চলে আসছে ফার্স্ট পেপারের এই চ্যাপ্টারের মধ্যে। এই বরাবর ঘুরলে কি হয়? পজিটিভ, তাই না? ক্রস, মনে আছে তো একলা? তাহলে এই বরাবর আমার এই দেখো যেটা বলতেছিলাম, এই যে এখানে আটকে গেছিলাম। তুমি যখন জে এবং কে এর মধ্যে ক্রস করবা, জে এবং কে এর মধ্যে ক্রস করলে তুমি আই পাবা। তাহলে তুমি এটাকে জে বরাবর সেট করো, এটাকে কে বরাবর সেট করো, তাহলে তুমি আই বরাবর এস পাবা। দেখো এটা তাই হয়েছে, জে ক্রস কে করছো, জে, এই যে জে ক্রস কে, তাহলে তুমি আই পাচ্ছ লজিকে। এবং আমাদের চিত্রও তাই বলছে, জে বরাবর হচ্ছে তাহলে ই, কে বরাবর হচ্ছে ডি, এবং তুমি এখানে ই পাচ্ছ, কি পাচ্ছ? আই পাচ্ছ। ঠিক আছে? তো চলো, আমাদের একটু টাইম আছে, আমরা হচ্ছে, আমি দাঁড়াও তোমাদের হচ্ছে একটা জিনিস একটু জাস্ট করে দিই। প্র্যাকটিস শিটে ওইভাবে শুরু করে নাই। আচ্ছা, দেখো আমরা টাইপ 1টা করে ফেলি আজকে। হ্যাঁ, দ্রুত টাইপ 1টা দ্রুত হয়ে যাবে। দেখো তাহলে এটা কি ছিল? এটা ছিল হচ্ছে জে ক্রস কে করলে আই। হ্যাঁ, এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে ইটা যেটা এবং বিটা যেটা, আমরা কি পেলাম? আমরা যেটা পেলাম সেটা হচ্ছে S =
1/μ ই ক্রস বি। এটা তো বলা ক্রস গুণ। এখন ই এবং বি এর মধ্যে আলাদা কোনো সম্পর্ক আছে কিনা, মানে ই এর ভ্যালু এবং বি এর ভ্যালুর মধ্যে অ্যান্সার ইজ হ্যাঁ, একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে ই, লেখে নাও, অ্যান্ড বি এর সম্পর্ক। সমস্যা হচ্ছে এটার প্রতিপাদন তোমাদের বইয়ে দেওয়া নাই, হ্যাঁ, বা তোমাদের লাগবে না আর কি, প্রতিপাদন লাগবে না, এই সম্পর্ক আছে একটা। সম্পর্কটা হচ্ছে এরকম, ই ইকুয়াল টু হচ্ছে বি ইন্টু সি। সি হচ্ছে আলোর বেগ, সি সরাসরি সি, মানে ই এর ভ্যালু ইকুয়াল টু বি এর ভ্যালু ইন্টু সি এর ভ্যালু। এটা এমন না, এটা কিন্তু এমন না যে ই ইকুয়াল টু বি আর সি, এটা এমন না, কিন্তু এটা ভুল। মানে এমন না যে সি এর সাথে বি গুণ দিলে স্কেলার সাথে ভেক্টর গুণ দিলে ভেক্টর পাইলা, না। কারণটা হচ্ছে বি এর তোমার হচ্ছে ডাইরেকশন একদিকে, ই এর ডাইরেকশন একদিকে, ঠিক আছে। কারণটা হচ্ছে ই ও বি এর পরস্পর লম্ব, হ্যাঁ। তুমি ই ইকুয়াল টু বিসি লিখতে পারবা, কিন্তু ভেক্টর আকারে লিখতে পারবা না। তাহলে খেয়াল করো, ই ইকুয়াল টু বিসি যদি সম্পর্ক হয়, তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি সম্পর্কটা লেখো, ই হচ্ছে ই নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, আর বি ইকুয়াল টু হচ্ছে বি নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স ইন্টু একটা সি আলাদা থাকতেছে, আলাদা সি থাকতেছে, হ্যাঁ। তাহলে তুমি ওভারঅল খেয়াল করে দেখো, এখানে কাটাকাটি যাবে, কে কে কাটাকাটি যায়, এই সাইন 2π/λ সিটি মাইনাস এক্স এবং সাইন 2π/λ সিটি মাইনাস এক্স কাটাকাটি যায়, এবং আলটিমেটলি তুমি এখানে পাচ্ছ হচ্ছে ই নট ইকুয়াল টু বি নট ইন্টু সি। এ পাশে মনে একটু দেখা যাচ্ছে না, দাঁড়াও তো একটু হালকা, তাহলে তোমার কাছে দুইটা সমীকরণ ই এবং বি এর মধ্যে, ই ইকুয়াল টু বিসি, ই নট ইকুয়াল টু বি নট ইন্টু সি, ঠিক আছে। এই দুটার ম্যাথ আজকে করে ফেলি, দাঁড়াও, তার ম্যাথ করা লাগবে। তো লেট, আজকে টাইমার লাগেনি আমাদের, 2-3টা ম্যাথ করে আজকে ক্লোজ করে দিব, অন্তত টপিক 1টা হোক, আমাদের নেক্সট দিন থেকে টপিক 2 শুরু করব। ওয়েবসাইটে কাজ শক্তি ক্ষমতা সব ক্লাস নাই, কি বলো? আচ্ছা দেখতেছি আমি এটা ক্লাস শেষে আজকে। ওকে, কি বলছে? 7:30টার চেঞ্জ করা সম্ভব না আমার, 7:30টার হচ্ছে, মানে আমার 10টায় আরেকটা ক্লাস থাকে, 7:30টা নিলে তোমাদের 1 ঘন্টা করে ক্লাস হবে, খুব প্যারা হয়ে যাবে তোমাদের শেষ করতে। 7:15টায় দিব, ঠিক আছে, 7:30টায় না, একটু ই করো আর কি, ম্যানেজ করো। অনেকেই 7:15টার ব্যাপারে আমাকে বলছে, অনেকেই তোমাদের ব্যাচেই বলছে 7:15টার ব্যাপারে, একটু দেখো আর কি 7:15টায় সম্ভব কিনা তোমারও। একটি সমতল তড়িৎ চুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার, খেয়াল করো, তড়িৎ ক্ষেত্রের বিস্তার, এটা হচ্ছে ই নট। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের এককগুলো তো মনে আছে, তড়িৎ ক্ষেত্রে 2টা একক ছিল, একটা হচ্ছে নিউটন পার কুলম্ব এবং আরেকটা হচ্ছে ভোল্ট পার মিটার। ই এর একক 2টা, আইদার নিউটন পার কুলম্ব অথবা ভোল্ট পার মিটার, 2টাই কারেক্ট, এখানে ভোল্ট পার মিটার দিয়েছে আর কি।
তরঙ্গটির চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত, তাহলে বি নট ইকুয়াল টু কত সেটা চাইছে। তো আমরা যেটা জানি ই ইকুয়াল টু বিসি, খুবই ইজি। এটা এটা কখনোই তোমার রিটেনে পরীক্ষায় দিবে না, দিলে এমসিকিউ দিতে পারে, তাও খুব সোজা এমসিকিউ। একদম প্রথম ম্যাথ চ্যাপ্টারে দেখো ই নট কত 48, আর এটা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা দেখো মুখে মুখেই করা যায়, 3 ষোলং 48, 16 ইন্টু 10 টু দি পাওয়ার -8 টেসলা। এই হচ্ছে না অ্যান্সার। বি এর একক কি? টেসলা। ঠিক আছে, মুখে মুখে করা যায়, এটা করতে ক্যালকুলেটর লাগবে না। এরপর দেখি আচ্ছা, আমি একটু প্র্যাকটিস শিটে যাই তোমাদের। হ্যাঁ, এই টাইপের দুইটা ম্যাথ আছে দেখো, প্রবলেম 1 প্রবলেম 2, খুবই ইজি, খুবই সোজা। আমি বললাম তো এটা কখনো রিটার্ন দিবে না, এমসিকিউতে দিতে পারে। তার মধ্যে একটা তপন স্যারের বইয়ের ম্যাথ করে নিবা। সাবটপিক 1.1 ডান, ঠিক আছে। এবার হচ্ছে সাবটপিক 1.2 এর জন্য, এটার জন্য আমি একটা প্রবলেম করাই দিব এখন, যেটা তারপরে তোমরা এটা নিজেরা করে ফেলবা আর কি, তপন স্যারের বইয়ের যে ম্যাথটা। না এটা তপন স্যার, এটা কোন স্যার, এটা স্যারের নামটা খুব সম্ভবত আসে নাই, কোন একটা স্যারের বইয়ের ম্যাথ। যাই হোক, আমরা একটু যাই এখানে। এটা তোলো, এটা করলে আজকে আমাদের শেষ করে দেবো আর কি। একটি তড়িৎ চুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই ইকুয়াল টু সামথিং সাইন সামথিং টি মাইনাস সামথিং এক্স। তরঙ্গটির কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। যেখানে বলেছে তরঙ্গটির সংশ্লিষ্ট চুম্বক ক্ষেত্রের সমীকরণ লেখো, এবং ধরে নাও প্রতিটি রাশি এসআই এককে আছে। ঠিক আছে, এসআই একক মানে স্ট্যান্ডার্ড, যেটা ইন্টারন্যাশনাল একক আর কি, নর্মাল আমরা যেটা ধরি সেটাই। তো খেয়াল করে দেখো ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটার সাথে তুলনা করলে তুমি পাওয়া যাবে সব কিছু। খেয়াল করে দেখো, এটা ই ইকুয়াল টু সামথিং বলা আছে না, তুমি এটাকে তুলনা করো না এটার সাথে, তাহলে দেখো তুমি অনেক কিছু পেয়ে যাবে। সুতরাং তুমি প্রথমে যেটা পাচ্ছ ই নট 10 টু দি পাওয়ার -5, কি বলেছে এসআই এককে আছে, তার মানে এটা নিউটন পার কুলম্ব বা ভোল্ট পার মিটার যেটা বলতে পারো। আচ্ছা, ওমেগা যেটা সাইন ওমেগা টি, এই দেখো ওমেগা ইকুয়াল টু হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার 15। এখন ওমেগা টি, তাই না? এখন তুমি খেয়াল করে দেখো যে কম্পাঙ্ক চাইছে এবং বেগও চাইছে। কম্পাঙ্ক কিভাবে পাওয়া যাবে? কম্পাঙ্ক মানে হচ্ছে 2πf, ওমেগা মানে 2πf, এফ মানে কি কম্পাঙ্ক। তাহলে 12 ইন্টু 10 টু দি পাওয়ার 15, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার 15 বাই 2π, বা এটা হচ্ছে 6/π ইন্টু 10 টু দি পাওয়ার 15 যা আসে হার্টস। এভাবে রাখলাম, একটা অ্যান্সার ডান। ঠিক আছে, কম্পাঙ্ক বের হয়ে গেছে। বেগ, বেগ মানে সি, সি ইকুয়াল টু কত? এফ ইন্টু ল্যামডা। তাহলে এফ পেয়ে গেছে, ল্যামডা লাগবে। তাহলে তুমি খেয়াল করে দেখো ওমেগা টি মাইনাস কে এক্স, কে এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 7, আর কে মানে হচ্ছে 2π বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 7।
তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে বের হয়ে যাবে, সুতরাং ল্যামডা ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বের করবা, তাহলে এটাকে এখানে নাও, এটাকে এখানে দাও, 2π/4 × 10⁻⁷। বা তুমি যেটা পাচ্ছ দেখো তো ক্যালকুলেশন ঠিক আছে না? ঠিক আছে, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, তাই না? এটা এখানে, হ্যাঁ তাহলে তুমি পাচ্ছ হচ্ছে π/2 × 10⁻⁷ মিটার। এটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটা ম্যাথ মানে বের হলো আর কি। এবার বেগ, সুতরাং বেগ ইকুয়াল টু হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে f × ল্যামডা। এফ এর ভ্যালু 6/π × 10⁻15 ইন্টু, আর ল্যামডার ভ্যালু হচ্ছে π/2 × 10⁻⁷। তুমি এখানে খেয়াল করে দেখো অনেক কিছু কাটাকাটি যাবে, পাই কাটে, 6/2 মানে হচ্ছে 3, তাহলে 3 × 15 - 7 মানে 8, যেটা হচ্ছে বেগ, এবং এটাই আসছে আলোর বেগে আসা উচিত, তাই না? তড়িৎ চৌম্বক তরঙ্গ যেহেতু, এবং এটাই আসছে। সো ভ্যালুগুলো দেখো খুব চিন্তা করে বসানো, এমন না যে শুধু একটা ম্যাথ বসাই দিছে, ভ্যালুগুলো অবশ্যই চিন্তা করে বসাইতে হয় একটা ম্যাথ বানাইতে। আচ্ছা, তরঙ্গটির সংশ্লিষ্ট চৌম্বক ক্ষেত্রের সমীকরণ, তাহলে চৌম্বক ক্ষেত্রের যে সমীকরণ হবে এটার জন্য তোমার বি নট লাগবে, তাহলে বি নট ইকুয়াল টু হচ্ছে E0/c, ইকুয়াল টু বিসি, তাহলে বি নট ইকুয়াল টু কত? E0/c। ই নটের ভ্যালু কত? এই যে কত দেখা আছে 10⁻⁵, আর সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸। তাহলে এটা এখানে চলে গেলে 1/3 × 10⁻⁻13 টেসলা। ক্যালকুলেটর ছাড়াই করা গেল। তাহলে দেখো, তাহলে তোমার কাছে যেটা আসছে যে সুতরাং চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু B0 sin ωt - kx, এবং ওমেগার ভ্যালু তো এই ওমেগাই বসবে, আর কে এর ভ্যালু এই কেই বসবে, কোনো রকম চেঞ্জ নাই। তাহলে বি নটের ভ্যালু বসাই দাও, 1/3 × 10⁻⁻13 ইন্টু সাইন ωt - kx বসাও, 12 × 10⁻15t মাইনাস 4 × 10⁻7x। ডান। এই তো চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন লেখা হয়ে গেছে। সো সবগুলা ভ্যালুই বের হয়েছে, একটা একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু ছিল, আর এখানে আরেকটা ভ্যালু ছিল। ওকে, দেখো তো এই গেল ম্যাথ, এবং আমাদের প্র্যাকটিস শিটে এই যে এরকম একটা ম্যাথ আছে, ঠিক আছে, প্রবলেম 3। তাহলে তোমাদের আজকে একদম বেসিক পড়াইছি আমি, তেমন কিছুই পড়াই নাই বলতে গেলে, আমরা এটুকু জাস্ট করলাম, জাস্ট প্রবলেম 3টা পর্যন্ত করছি। আমাদের নেক্সট দিনে আমাদের হচ্ছে অনেক দূর আগাতে হবে, আমাদের নেক্সট দিনে হচ্ছে প্রবলেম, এই যে আমরা মেইন টপিকেও ঢুকে যাব নেক্সট দিনে, টপিক 4 পর্যন্ত ঢুকবো। সো নেক্সট দিনে অনেক প্রবলেম থাকবে, এবং এর পরবর্তীতে মানে আমাদের ফ্লাই থ্রু করতে হবে। ফ্লাই থ্রু মানে তো বলছো একদম দ্রুত আগায় ফেলতে হবে, সো বেশি টাইম লাগবে না। এই চ্যাপ্টারটা ছোট, এই চ্যাপ্টার তোমাদের অন্যান্য চ্যাপ্টারের তুলনায় অনেক ছোট, এবং এই মানে এই সাইকেলের প্রত্যেকটা চ্যাপ্টারই, চ্যাপ্টার 9 ছাড়া চ্যাপ্টার 9 হালকা বড়, তাছাড়া প্রত্যেকটা চ্যাপ্টারই মোটামুটি ছোট, তেমন বেশি আমাদের সময় লাগবে না কমপ্লিট করতে প্রথম দফার ক্লাসগুলো, ঠিক আছে? সো এই পর্যন্তই থাকলো আজকের ক্লাসটা। আমি নেক্সট দিন থেকে হচ্ছে তোমাদেরই দিব আর কি, ঠিক আছে? ক্লাস স্লাইডটা সাথে সাথেই দেওয়া থাকবে এখন, হ্যাঁ? তোমরা ওই যে প্র্যাকটিস শিটের যে এইটা পাচ্ছ, প্র্যাকটিস শিটের যে এইটা আছে, কি বলে যে ড্রাইভটা আছে, ওই ড্রাইভেই ক্লাস স্লাইডটা থাকবে এখন থেকে, হ্যাঁ? তো ঠিক আছে, থ্যাংক ইউ আজকে ক্লাসের জন্য।